সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মুন্সি প্রেজেন্টস 100 বিডিএইচআর পাওয়ার্ড বাই মুন্সি এইচআর সলিউশনস লিমিটেড ইন অ্যাসোসিয়েশন উইথ কলেজ এফএম 101.6 এর আজকের আয়োজনে। আমি নাহিদ আফরোজ সুমি আছি বরাবরের মতো আপনাদের সাথে, এবং যারা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন তারা জানেন যে এই আয়োজনে আমরা সাধারণত আমাদের বাংলাদেশের এইচআর পরিবার থেকে তাদের পরিবারের যারা সদস্য রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি, এবং আজও তার ব্যতিক্রম ঘটেনি। আজও আমরা দুজন অতিথিকে সঙ্গে নিয়ে চলে এসেছি, কিন্তু অতিথিদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং সেই সাথে অতিথিদের সাথে বিষয়ভিত্তিক আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তার কথাই শুরুতে বলি, অর্থাৎ যাকে সহযোগিতা করার জন্য এই জায়গাটাতে সপ্তাহের 2 দিন আপনাদের সাথে আমি হাজির হয়ে যাই, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় একজন মানুষ। বিশেষ করে আমরা যারা একই সাথে কাজ করছি, স্যারের গ্রুপে যারা কাজ করি, তাদের কাছে তো ভীষণ প্রিয় একজন মানুষ আছেন আমাদের সাথে, মিস্টার এমদাদুল করিম, যিনি গ্রুপ হেড অফ এইচআর মুন্সি। 17 বছর ধরেই কাজ করছেন তিনি, এবং বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানে এরই মধ্যে কর্মরত ছিলেন। তিনি হেড অফ এইচআর অ্যান্ড অ্যাডমিন হিসেবে কাজ করেছেন লোটো বাংলাদেশে। তিনি বাটা বাংলাদেশ, অ্যাপেলিয়ান গ্রুপ, ভিয়ালা টেক্স, ঢাকার এজেন্সি, আহসানিয়া মিশনের সুনামের সাথে কাজ করেছেন। তিনি অ্যাসোসিয়েট মেম্বার বিএসএইচআরএম, ইসি অ্যান্ড ফাউন্ডার মেম্বার এইচআর ক্লাব এবং ফেলো মেম্বার বোল্ড। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা সুমি। ভালো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। শুভ সন্ধ্যা আপনাকে। এবং আমরা আরো একটা আয়োজন শুরু করতে যাচ্ছি, এবং খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা এপিসোডই আসলে আমরা আম, এমন এমন বিষয় নিয়ে সাজানোর চেষ্টা করি যে বিষয়গুলো সত্যিকার অর্থে আমাদের ভীষণ রকমের অনুপ্রেরণা দিবে বা আমাদের কাজের জন্য অনেক বেশি সহযোগিতাপূর্ণ, এবং যেই বিষয়গুলো আমাদের আসলে খুব সুন্দরভাবে আয়ত্তে নিয়ে আসা উচিত সেই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলার চেষ্টা করে থাকি। আজকে আমরা কথা বলবো কন্ট্রিবিউশন অফ এইচআর ইন প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট, এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা এইচআর পরিবার থেকে, বাংলাদেশের এইচআর পরিবার থেকে দুজনকে আজ আমন্ত্রণ জানিয়েছিলাম, এবং আমরা ভীষণ রকমের আনন্দিত তারা আমাদেরকে সময় দিয়েছেন। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন লুৎফুন নাহার জয়া, যিনি এজিএম হিউম্যান রিসোর্সেস, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, এবং সেই সাথে রয়েছেন মাহমুদুল হাসান আকন, যিনি গ্রুপ হেড অফ এইচআর কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট। আমি ইমদাদ স্যারের মাধ্যমে আজকের আমন্ত্রিত অতিথিদেরকে আমাদের আয়োজনে আমন্ত্রণ জানাতে চাই। থ্যাংক ইউ সুমি, থ্যাংক ইউ। আসলে আজকে এপিসোডের জন্য আমি অপেক্ষা করছিলাম, এই জন্য আমি প্রত্যেক এপিসোডের জন্য অপেক্ষা করি। আজকে আমার জন্য খুব ভালো একটা দিন, যে আমার খুব প্রিয় দুইটা মানুষ যার সাথে আমি কাজ করছি। হাসানের সাথে আমি সরাসরি কাজ করেছি, আমরা একসাথে ভিএলএটেক্সে কাজ করেছি। জয়ের সাথে আমার বাটাতে এবং লোটোতে মিলিয়ে দীর্ঘ 7 বছরে আমরা প্রচুর আসলে এই এইচআর এর বিভিন্ন টপিক নিয়ে, কেপিআই নিয়ে, প্রোডাক্টিভিটি নিয়ে আমরা দুজনে প্রচন্ড রকমের কমিউনিকেশন করেছি, ইমপ্লিমেন্টেশনে কাজ করেছে। হাই জয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমি আমার সাথে এই মুহূর্তে যারা ফেসবুকে দেখছেন বা ইউটিউবে দেখছেন, তাদের জন্য আমি লুৎফুন্নাহ জয়াকে আরেকবার পরিচয় করিয়ে দিচ্ছি। তার আগে আমি একটু, আজকে অনেকেই অ্যাটেন্ড করেছেন, কিন্তু ফার্স্ট আমাদের সাথে ফেসবুকে আমাদের জিয়া শাহিদি ভাই, আমাদের এনসিসি ব্যাংকের এইচআর ডিরেক্টর, উনি আমাদের সাথে জয়েন করেছে। আমি প্রথমে ওনাকে আমাদের পক্ষ থেকে, মুন্সি এইচআর সলিউশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং শুভেচ্ছা অবশ্যই মুন্সি এইচআর সলিউশনসের পক্ষ থেকে জয়া এবং হাসানকে। লুৎফুন্নাহ জয়া বেসিক্যালি আমরা একটু আগে শুনেছি, শি ইজ দ্য এজিএম এইচআর অ্যাপেক্স ফুটওয়্যার। আমরা জানি বাংলাদেশের বিখ্যাত আমাদের ফুটওয়্যার ব্র্যান্ড অ্যাপেক্সে কাজ করছেন, এবং দীর্ঘ 5 বছরে কাজ করছেন সেখানে, এবং দীর্ঘ 15 বছরের বেশি অভিজ্ঞতায় কাজ করেছেন র্যাঙ্কসের সাথে, অ্যাডিস গ্রুপের সাথে, এবং এসিআই গুদরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেডের সাথে। যদি আমরা বলি যে এইচআর এ কি কম্পিটেন্সি, আসলে যেটাতে কাজ করতে খুব পছন্দ করে, যেটা হলো ট্যালেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে পছন্দ করে, এবং হিপো আইডেন্টিফিকেশন, আমরা জানি হাই পটেনশিয়াল আইডেন্টিফিকেশনকে আমরা এটা বলি, এবং ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস, আমরা দুজন এটা নিয়ে প্রচুর মানে এটার থিম এবং এটা ইমপ্লিমেন্টেশন আমরা কাজ করেছি। ম্যানেজিং চেঞ্জেস উইথ লিন অর্গানাইজেশন স্ট্র্যাটেজিস, পারফরমেন্স ম্যানেজমেন্ট, এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, রিওয়ার্ড ডিজাইন এবং এক্সিকিউশনে কাজ করতে জয়া অসম পছন্দ করে, এবং খুব ভালোভাবে জয়া কাজ করে যাচ্ছে। আমি জয়াকে আরো একবার স্বাগতম জানাচ্ছি মুন্সি এইচআর সলিউশনস এবং কালার্স এফএম পক্ষ থেকে। আমি চলে যাব হাসানের কাছে। হাসান, একটু ইয়ে করতে হবে, আপনার আনমিউট করতে হবে, একটু আনমিউট করে নিতে হবে। Okay, that, thank you.
হাসান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। কেমন আছেন আপনারা সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি Okay. যারা আমাদের এই মুহূর্তে ফেসবুকে দেখছেন তাদের উদ্দেশ্যে আমি হাসান আকন্দ, মাহমুদুল হাসান আকন্দকে পরিচয় করে দিচ্ছি। তিনি গ্রুপ হেড অফ এইচআর কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টে কাজ করছে। আমরা সবাই ভালো করে কুমুদিনীকে চিনি এবং দীর্ঘ 16 বছরের অভিজ্ঞতায় কাজ করেছে স্টার সিরামিক্সে, কাজ করেছে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে। আমরা একসাথেই কাজ করেছি ভিএলআরটেক্স গ্রুপে এবং উনি কাজ করেছে অ্যানওয়ে গ্রুপে। এবং উনার আমি যদি বলি উনার একটা ইজ এ ভেরি গুড কোয়ালিটি, শি ইজ দ্য মেন্টর অফ এক্সিলেন্স বাংলাদেশ এবং উনি ফেলো হিসাবে আছেন BSHRM এ এবং ফেলো অফ বোর্ড এবং ফাউন্ডার মেম্বার এইচআর ক্লাব বাংলাদেশে। আমি নিজে যেটা দেখেছি, একসাথে কাজ করেছি, যেটা একেবারে বিশ্বাসযোগ্য, যেটা হলো হাসান কাজ করতে যেটাতে খুব পছন্দ করে। শি ইজ ওয়ান অফ দ্য এক্সপার্ট ইন দ্য এইচআরএস এরিয়া বিকজ হি ইজ অলসো আইটি গাই, যেটা আমাদের মানে এইচআর এই কম্বিনেশনটা খুব কম আছে। এবং হাসান ইজ এক্সপার্ট ইন দ্য স্ট্র্যাটেজিক অ্যান্ড অপারেশনাল এইচআর। আমি দুজনকে আবারও স্বাগতম জানাচ্ছি, জানিয়ে আমি একটু সুমির কাছে যেতে চাই। সুমি। আমি দুজনার সম্পর্কে এত মন দিয়ে শুনছিলাম এবং আপনারা সবাই এতটুকু বুঝেন যে আমরা যখন এই আয়োজনটা শুরু করতে যাই তার কিছুটা সময় আগে থেকে আমরা জয়েন করি, তারপরে কিছুটা সময় নিজেদের সাথে কথা বলে তারপরে আপনাদের সামনে আসি। যারা যারা এই মুহূর্তে দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, সো ওই যে বিহাইন্ড দ্য সিন একটা ব্যাপার রয়েছে, তখনই আসলে আমি জেনে যাই বা বুঝে যাই যে এই মানুষদের সাথে স্যারের আসলে সম্পর্কের জায়গাটা কেমন, কিভাবে তারা কথা বলেন, সবকিছুর মধ্য থেকে কতখানি কাছের কতখানি আপন সেটা বুঝে উঠে যাই আমি আসলে আগেই। সো সেই জায়গা থেকে আরো আগে থেকেই আমি আসলে জয়া ম্যাম এবং হাসান স্যারের কথা শুনছিলাম। তাদের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে কবে আসলে সেই সুযোগটা হবে এই দুজন মানুষের সাথে আমি সামনাসামনি বসে কথা বলবো। সো করোনার কারণে সামনাসামনি বসে কথা না হলেও এই যে দূরে থেকেও কাছে থাকা ব্যাপারটার সুযোগটুকু হয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এবং যেটা শুনছিলাম যে আইটি এবং এইচআর এর কম্বিনেশনটা আসলে খুব কম দেখা যায়। সো শুরুতে হাসান স্যারের কাছে চলে যেতে চাই যে এই কম্বিনেশনের কথাটা আপনি কি করে ভাবলেন যে আইটি ব্যাকগ্রাউন্ড থেকে এইচআর এ শিফট করা, সেই চিন্তাটা কখন এসেছিল, কিভাবে এসেছিল, কোন ভালোবাসার টানে আসলে এত বছরের একটা যোগসূত্র তৈরি হয়ে গেল এইচআর ডিপার্টমেন্টের সাথে, সেটা যদি একটু আমাদের দর্শক এবং শ্রোতাদের সাথে শেয়ার করেন। থ্যাংক ইউ সুমি। আমি শুরু করতে চাই অনেক পিছন থেকে। ব্যাক ইন 2006-07 আমি যখন কম্পিউটার, am I audible? শোনা যাচ্ছে কি? হ্যাঁ, ক্লিয়ার। ওকে। 2006-07 এ যখন গ্রাজুয়েশন কমপ্লিট হলো, ফরচুনেটলি বলবো আমি, অ্যানবয় গ্রুপে তাদের এইচআরএস ডেভেলপমেন্ট একটা সুযোগ পেয়ে যায় অ্যাজ অ্যান আইটি এক্সিকিউটিভ। ওকে, সো আইটি ক্যারিয়ার দিয়ে শুরু, বাট 1-1.5 বছরের মতো কাজ করার পরে যখন আমি প্রোগ্রামিং নিয়ে কাজ করতাম, পার্টিকুলারলি এইচআর ডেটা নিয়ে যেহেতু আমাকে কাজ করতে হচ্ছিল, আমি এইচআর পিপলদেরকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। তারা কিভাবে কাজ করছেন, তারা কিভাবে ইস্যুস গুলো, হিউম্যান রিসোর্স রিলেটেড ইস্যুস গুলো আসছে, কিভাবে সলিউশন দিচ্ছেন। তো একটা সার্টেন টাইম পরে এসে আমার রিয়েলাইজেশন হলো আমি দৈনন্দিন যে কাজগুলো করছি এটা একটা নির্দিষ্ট ছকে বাঁধা। আমি বিজনেস বুঝতেছি, প্রসেসটাকে বোঝার চেষ্টা করছি, কোডিং করছি, দেন হচ্ছে এইটা একটা রেজাল্ট জেনারেট করছে, যে রেজাল্টটা আমার বিজনেসকে হেল্প করছে। কিন্তু যারা ডিরেক্টলি হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করছে, লেবার, পার্টিকুলারলি যেহেতু অ্যানবয় গ্রুপে ছিলাম, লেবার ইন্টেন্সিভ একটা ইন্ডাস্ট্রি, সো তাদেরকে আমি দেখেছি যে তাদের প্রবলেমগুলো ইউনিক, মানে একই সিমিলার কাইন্ড অফ প্রবলেম তারা কিন্তু ডেইলি ফেস করছে না। এক এক দিন এক এক রকম প্রবলেম আসছে, তারা সেটা ডিসকাস করছে, ডিফারেন্ট সলিউশন দিচ্ছে। সো আমার কাছে এই ব্যাপারটাকে একটু ইন্টারেস্টিং লাগলো যে রেদার টেকনোলজি নিয়ে ডিল করার চেয়ে বা প্রোগ্রামিং নিয়ে ডিল করার চেয়ে হিউম্যান রিসোর্স একটা লাইভ এলিমেন্ট নিয়ে যদি আমি ডিল করি, এটা আমার কাছে তখন রিয়েলাইজ হলো যে আমি হয়তো বেটার ফিল করব। সো ওই বেটার ফিলিং থেকে হচ্ছে আমি আসলে আমার নেক্সট মুভটা করি আমি এইচআর ক্যারিয়ারে। আমি 2018-এ জয়েন করি, 2008-এ জয়েন করি ভিএলআরটেক্সে এজ এন এইচআর এক্সিকিউটিভ।
সো আমার ইনিশিয়াল রেসপন্সিবিলিটি ছিল এগেইন কম্পেনসেশন অ্যান্ড বেনিফিট ম্যানেজমেন্ট, যেটা ব্যাক এন্ডে বেসিক্যালি এইচআর সফটওয়্যার এবং পেরোলের একটা বড় রেসপন্সিবিলিটি ছিল। সো আমার ওই আইটি এডুকেশন আমাকে কিন্তু এই এইচআর এর পজিশনটা পেতে হেল্প করেছে, বাট আমার ওই নলেজটা কিন্তু আমাকে হেল্প করেছে ফার্দার এইচআর রিলেটেড যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট গুলো ছিল এটাতে আরো এগিয়ে যাওয়ার জন্য। সো বেসিক্যালি ফ্রম আইটি টু এইচআর এই ট্রান্সফরমেশনের মেইন যে এটা ছিল সেটা হচ্ছে হিউম্যান অ্যান্ড হিউম্যান রিসোর্স রিলেটেড ইন্টারেকশন। সো আমি এখন যদি বলতে চাই এক কথায়, মেশিনের চেয়ে আমি আসলে লাইভ এলিমেন্ট দ্যাট ইজ হিউম্যান নিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই আমার কেরিয়ারটা মেশিন থেকে এইচআর লাইভ এলিমেন্ট আমি কনভার্ট করেছি। থ্যাংক ইউ। বাহ হ্যাঁ সুমি, একটু আমি জি বলতে চাই, আমরা আসলে জি একসাথে দুজন ভেলাটেক্সে কাজ করেছিলাম, এবং সেখানে সবচেয়ে বড় হলো আমরা হলো যখন এসএপি এসিএম মডিউলটা ইমপ্লিমেন্ট করি, আমরা দুজনে একসাথে ব্লুপ্রিন্টে কাজ করেছি, আমাদের সাথে আরো একজন ছিল রাজীব। আমরা আসলে এটা একেবারে সত্যি কথা, আজকে যখন করোনার পরে আমরা খুব বেশি এমফেসাইজ করছি আজকে ডিজিটাল এইচআর লিডার, আসলে ওই কম্বিনেশন থেকে চিন্তা করি আজকে কিন্তু হাসানের অবস্থানটা কিন্তু লিডারশিপে চলে আসছে, কারণ শি ইজ এ ডিজিটাল গাই, আগে থেকেই ছিল, এরপরে এইচআর, সে কম্বিনেশন দুইটাকে সেই করে আছে, কিন্তু লিডারশিপে সে কিন্তু আমাদের থেকেও এগিয়ে। হাসানকে আরো একবার বাহ ধন্যবাদ জানাচ্ছি। হাসান, খুব মজার কথা থ্যাংক একটু ইউ। শেয়ার করি, না করলে বোঝা যাচ্ছে, আজকে আমরা অনেককে দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকে যারা আমাদের ভেলাটেক্স গ্রুপ থেকে জয়েন করেছে। আমি থ্যাংক ইউ জানাচ্ছি শাকিল ভাইকে। শাকিল ভাই আমাদেরকে হাসান আকন ভাই, ইমদাদ ভাই আমাদেরকে উইশ করেছে, আরো যারা আমাদের সাথে জয়েন করেছে, আমি সবাইকে মুশি এইচআর সলিউশনস এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সুমি। অনেক ধন্যবাদ আপনার এই জার্নিটা আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং আমার মনে হয় যে এর মধ্য দিয়ে অনেকেই দেখা যায় অনেক সময় খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় যে আমি আসলে হয়তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছি, বা আমি একেবারে ডিফারেন্ট একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমার, কিন্তু সেখান থেকে হয়তো আমি অন্য আরেকটা ডিপার্টমেন্টে কাজ করতে এসেছি যেটা আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করছে না, কিন্তু তারপরেও দেখা যায় অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সো ফ্রাস্ট্রেশনের কিছু নেই, মানুষ যে আসলে ভালোবাসার টানে কতটা সামনে এগিয়ে যেতে পারে তার অনেক দৃষ্টান্ত আমরা এই আয়োজনের মধ্য দিয়ে আসলে দেখতে পেয়েছি। আমি একটু জয়া ম্যামের কাছে আসতে চাই যে আপনার, আমি জানি যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং মানে কাজের জায়গা দুটো মিক্স হয়ে গেছে, মিক্স অ্যান্ড ম্যাচ করে আপনি কাজ করছেন। সো এই যে সাবজেক্ট হিসেবে এইচআর প্রফেশনকে নেওয়া, পড়াশোনার পরবর্তীতে এসে সেক্ষেত্রেও নিশ্চয়ই ভীষণ রকমের ভালোবাসা কাজ করেছিল বলেই অন্য কোনো দিকে না গিয়ে এটাকেই প্রফেশন হিসেবে নিলেন। আপনার জানা এটা একটু জানতে চাই যে আসলে ভালোবাসার টানটা তৈরি হয়েছিল কেমন করে? প্রথমত হচ্ছে যেটা দিয়ে শুরু করতে চাই, আমার পড়াশোনাই হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে। খুবই ইন্টারেস্টিং ইস্যু ছিল। আমার বিবিএ ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো তখন আসলে হিউম্যান রিসোর্স কি জিনিস তখনও মানে যখনও বুঝা শুরু করিনি, তখন আমাদের ফার্স্ট এমবিএ এর ওপেনিং এ সার্কুলার আসলো। তো সার্কুলারে যে জিনিসটা ছিল ওই সময়কার হিউম্যান রিসোর্স ছিল সবচাইতে মানে হট টপিক, সবাই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিতে চাচ্ছে। তো এখানে একটা সার্কুলার আসলো যে প্রথম 75 স্টুডেন্টকে হিউম্যান রিসোর্স দেওয়া হবে। তো আমি তখনও হিউম্যান রিসোর্স এত কিছু বুঝি না, মানে আমার আমার হচ্ছে প্রথম 75 কে যেহেতু দেওয়া হবে নিশ্চয়ই এটা ভালো কিছু, ঠিক আছে। যেহেতু সবাই চাচ্ছে, হ্যাঁ আমাদের 200 জন ছিলাম আমরা ম্যানেজমেন্টে। তো 200 জনের ভিতরে প্রচুর অ্যাপ্লিকেশন পড়েছে যে সবাই হিউম্যান রিসোর্স নিতে চায়, তখন বলা হলো যে প্রথম যাদের সিজিপিএ ক্যালকুলেশন করে প্রথম 75 জনকে। তো তখন হচ্ছে সারাদিন আমার মনে আছে বাসায় বসে নামাজ পড়তাম আর দোয়া করতাম, আল্লাহ আমি যাতে মানে আমার যাতে হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, 75 এর মধ্যে যেন আমি থাকি। হ্যাঁ 75 এর ভিতরে, কারণ ওইখানে আরো একটা ভাইবা হয়েছিল। তো দুইটা স্কোর মিলে 75 হতে হবে, একটা হচ্ছে সিজিপিএ তে একটা পার্ট থাকবে, ভাইবাতে একটা পার্ট থাকবে। সো ভাইবার পার্ট বা এই দুইটা মিলে বুঝার কিন্তু আসলে উপায় ছিল না, কারণ আমার সাথে আমার অন্য যারা সহপাঠী ছিলেন তারা হচ্ছে হিউম্যান রিসোর্সে তারা কেন ক্যারিয়ার করতে চায়, তারা হিউম্যান রিসোর্সে পড়াশোনা করলে কিভাবে দেশ ও জাতিকে উপকার করতে পারে, তারা বিশাল প্রেজেন্টেশন দেখিয়ে চলে আসছে। তো ফাইনালি আমি এটা পেলাম, সাবজেক্ট হিসেবে এই জিনিসটা পেলাম। আর চাকরির ক্ষেত্রে যে জিনিসটা আমি আসলে অন্য কোনো চাকরিতে আসলে অ্যাপ্লাই করিনি, আমি যেহেতু পড়াশোনা এই সাবজেক্টে করেছি, আমি আসলে এই মানে
পাশ করার পরে অ্যাপ্লিকেশন গুলাই এই একই সেক্টরেই করেছি এবং সে এই সেক্টরটা থেকে এই জার্নিতে কিছুটা অ্যাড হয়েছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডেক্স কর্পোরেশন নামে, অ্যাডেক্স গ্রুপ নামে একটা অর্গানাইজেশনে চাকরি করেছিলাম। ওইখানে আমি এমআর এর রোলে কাজ করেছি, ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভের রোলে কাজ করেছি। এবং এপেক্সে আমি পাশাপাশি অ্যাডমিন এবং কমপ্লায়েন্স, যখন ফ্যাক্টরি দায়িত্ব মানে ফ্যাক্টরির দায়িত্বের ক্ষেত্রে কমপ্লায়েন্স পার্টটুকু দেখেছি। বাট আমার টোটালি 15 বছরের জার্নি পিওরলি ইটস এইচআর জার্নি। বাহ। প্রথমে হয়তো অন্যান্যদের মতো করে চিন্তা না করে সাবজেক্টটা নিয়েছিলেন, যে এটা যেহেতু এত ডিমান্ড রয়েছে, সো এখানে ভালো কিছুই হবে। তারপরে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে যেই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছে হয়তো পড়তে পড়তে আর ভালো লাগেনি পরবর্তীতে গিয়ে, তারপরে মনে হয়েছে না আমি এই ফিল্ডে কাজ করতে চাই না। অনেকের ক্ষেত্রেই হয়। সো আসলে ঠিক ততটাই আকর্ষণ আপনার মধ্যে ছিল যে অন্য কোনো সেক্টরে যাওয়ার চিন্তাই আপনার মাথায় কখনো আসেনি। আলহামদুলিল্লাহ এই জায়গাটা যে ভালোবাসার সাবজেক্টে যখন কাজ করা যায় তখন আসলে কাজের গতিটা দ্বিগুণ হয়ে ওঠে এবং ততটাই এগিয়ে যাওয়া যায় যতখানি আমরা চিন্তা করি। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ইয়োর এক্সপিরিয়েন্স অ্যান্ড জার্নি উইথ আস। স্যার, আমরা শুরু করতে পারি, কিন্তু জি আপনার কাছ থেকে আরেকটু সময় আমি চেয়ে নিব। আমার যারা যারা এই মুহূর্তে দেখছেন তাদের জন্য বলতে চাই যে আপনার জীবন অনেক সহজ হয়ে উঠতে পারেন যদি আপনি সহজ করে নিতে চান। অনেক কিছু সহজ সমাধান আছে আমাদের হাতের কাছেই। 2015 সাল থেকে বিপিও, রিক্রুটমেন্ট, ফরেন সেকেন্ডমেন্ট, পেরোল আউটসোর্সিং ও থার্ড পার্টি ম্যান পাওয়ার আউটসোর্সিং সার্ভিসগুলো খুব সহজেই পাচ্ছেন মুন্সি এইচআর সলিউশনস এর লিমিটেডের কাছ থেকে। Our vision to provide world-class workforce solutions to local and multinational organization. Munshi HR Solutions Limited, a concern of Munshi. মুন্সির এই সার্ভিসগুলোর কথা শোনার পাশাপাশি, মুন্সি এইচআর সলিউশনস লিমিটেডের সার্ভিসগুলোর শোনার পাশাপাশি আমি যে কথাটা বলতে চাই যে আমাদের এই এপিসোডগুলো আসলে এতটাই গুরুত্ববহ যেটা আমাদের চলার পথকে অনেক বেশি সুন্দর করে তুলতে পারে, মসৃণ করে তুলতে পারে। তাই আপনি যদি ভেবে থাকেন যে এই কথাগুলো আপনার বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিতে চান, তাহলে শেয়ার করতে পারেন আমাদের এই লাইভ সেশনটি। এবং যদি কোনো প্রশ্ন চলে আসে মনে, তাহলে আপনি আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনি আসলে আমাদের অতিথিদের কাছ থেকে কোনো কিছু জানতে চান কিনা। স্যার, আমরা আজকের মূল আয়োজনের দিকে অর্থাৎ টপিক সংক্রান্ত কথার দিকে চলে যেতে পারি। থ্যাংক ইউ সমীর, থ্যাংক ইউ। আমি একটু আগে টপিকে যাওয়ার আগে জয়ের কথা একটু রেফারেন্সটা মানে আমরা যখন বিটিআই আমাদের যে আছে, বিটিআই যে স্লোগান দেখি, ওরা কিন্তু বিলবোর্ডে বিশাল করে লিখে রাখে যে কোয়ালিটি কামস ফার্স্ট, প্রফিট ইজ ইটস কনসিকুয়েন্সেস। তো জয়ের কথা যখন শুনছিলাম, জয়া বলল যে আমি শুনেছি যে প্রথম 75 সবচেয়ে ভালো সাবজেক্ট হলো এইচআর পাবে। তো তখন সে কিন্তু কোয়ালিটি, যে হ্যাঁ সবচেয়ে ভালো জিনিসটা আমি পাবো, এরপর কি হবে কনসিকুয়েন্স আসবেই। আচ্ছা, কিন্তু কনসিকুয়েন্সে আজকে কিন্তু এইচআর জয়া হয়েছে। তো জয়াটা কিন্তু প্রোগ্রাম ওরা চালু করেছে আমি যতটুকু জানি, জয়িতা প্রোগ্রাম, যেটা ওরা অ্যাপেক্সে হ্যাঁ, চালু করেছে। ভেরি গুড প্রোগ্রাম, আমরা হয়তো শুনবো এখানে আমরা গিয়ে। তো আমরা আজকে সরাসরি চলে যেতে চাই। আমাদের সাথে আজকে অনেকেই জয়েন করেছে ইতিমধ্যে। সবচেয়ে ভালো লাগছে আমাদের অনেক পুরাতন কলিগ যারা হলো ভিএলটেক্স থেকে জয়েন করেছে। এর মধ্যে একজন আমাদেরকে লিখেছে, রিয়েলি ইটস মাই প্লেজার টু হিয়ার ফ্রম অল দ্য এইচআর এক্সপার্টস, obviously a great initiative from মুন্সি গ্রুপ। ওকে, থ্যাংক ইউ আব্দুল্লাহ আল আরাফাত রুবেল, আপনাকে ধন্যবাদ। আর অনেকেই লিখেছে, আমরা এখন পড়তে যাব না, তার থেকে ভালো আমরা টপিকে চলে যাই। আমি সরাসরি আগে জয়ের কাছে যেতে চাই। ওকে। জয়া, আজকে একজন আমাদের, যদি আমরা যারা এইচআর এ কাজ করি, আমাদের খুব সবারই প্রিয় হতে পারে, আমি জানি সবাই এটা নিয়ে কাজ করতে পছন্দ করি, যে প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট, যেটা আমাদেরকে মালিক পক্ষের সাথে সারাক্ষণ বলে। তো একটা বড় কেপিআই হলো কোম্পানি প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট। এটা এমপ্লয়ির ক্ষেত্রে হবে, এটা প্রোডাকশনের ক্ষেত্রে হবে, এটা প্রসেসে হবে, সেলস হবে, প্রত্যেক জায়গায় করতে হবে। তো আপনি দীর্ঘ 15 বছর ধরে কাজ করছেন, 15 বছরের বেশি। আপনি যদি আমাদেরকে একটু আগে, সবার জন্য যারা দর্শক, অনেক আমরা ইয়াং ছেলেদেরকে দেখছি যারা আমাদের সাথে আছেন, প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্টটা বলতে আমরা কি বুঝি, ফার্স্ট এটা। সেকেন্ডলি হলো আমরা এইচআর আসলে কিভাবে ফোকাস করতে পারি, যেহেতু আপনি দীর্ঘদিন রিটেলে কাজ করছেন। আমি খুশি হব যে আপনি রিটেলকে কেন্দ্র করে যদি আপনি আনসারগুলো বলেন। থ্যাংক ইউ জয়া। ওকে, থ্যাংক ইউ। সো আমি শুরু করতে চাই আসলে প্রোডাক্টিভিটি ডেফিনেশনটা দিয়ে। সো আমি ওভাবে আসলে ডেফিনেশনটা দিব না, কারণ হচ্ছে গুগলে সবাই জানে সবকিছু। তো যারা ইয়ং জেনারেশনের আছেন তাদের জন্য বলতে চাই,
প্রোডাক্টিভিটি হচ্ছে আপনার টোটাল যে হিউম্যান কস্ট, হ্যাঁ, হিউম্যান ক্যাপিটাল, যেটা হচ্ছে আপনার কোম্পানির জন্য একটা ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্টের সাথে আমি যদি আরওআই ধরি, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার রেভিনিউ। এই রেভিনিউ এবং হিউম্যান রিসোর্স কস্টের যে রেশিও, এই রেশিওটাই হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি ইন এ লার্জ স্কেল, মানে এটা হচ্ছে প্রোডাক্টিভিটি। সো প্রোডাক্টিভিটি মেজারমেন্টের জন্য আসলে কিছু ক্রাইটেরিয়া আছে, এবং এটা আসলে সেক্টর টু সেক্টর মানে ডিপেন্ড করে। হ্যাঁ, আমি যদি ম্যানুফ্যাকচারিং এর প্রোডাক্টিভিটি মেজারমেন্টের কথা বলি, সেটা এক ধরনের প্রোডাক্টিভিটি মেজারমেন্ট হবে। যদি রিটেলের প্রোডাক্টিভিটি মেজারমেন্টের কথা বলি, সেটা আরেক ধরনের মেজারমেন্ট হবে। তো আমি ছোট্ট একটা প্রেজেন্টেশন দেখাচ্ছি। ওকে, সো আজকে টপিকসটা ছিল কন্ট্রিবিউশন অফ এইচআর ইন প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট। সো ফার্স্ট অফ অল প্রোডাক্টিভিটি ইন্ডিকেটর গুলো জানতে হবে, যেহেতু আমাকে ইমদাদ ভাই আগেই বলে নিলেন যে আমি যাতে রিটেলটাকে ফোকাস করি। সো আমি এখানে রিটেলের বিভিন্ন ইন্ডিকেটর গুলো দেখিয়েছি। রিটেলের প্রোডাক্টিভিটি ইন্ডিকেটর গুলো আমরা যেভাবে অ্যাসেস করি, সেটা হচ্ছে আমরা সেল পার স্কোয়ার ফিট অ্যাসেস করি, ঠিক আছে, আমরা গ্রস মার্জিন রিটার্ন অন ইনভেস্টমেন্ট অ্যাসেস করি, আমরা কাস্টমার রিটেনশন অ্যাসেস করি, আমরা ফুড ট্রাফিক এন্ড ডিজিটাল ট্রাফিক, এই জিনিসটার আমরা অ্যাসেস করি, এবং সেলস থ্রু রেট। এই ইনফরমেশনটা আমাদেরকে আসলে বুঝতে সাহায্য করে যে আসলে আমার প্রোডাক্টের যিনি বায়ার আছেন, তার এফিসিয়েন্সি এবং তার প্রোডাক্টিভিটি কিরকম। এছাড়াও সেলস পার এমপ্লয়ি, আমাদের রিটেল সেলস ফোর্সে যারা কাজ করে, আমরা পার এমপ্লয়ি পার পার্সন সেলস এর ডেটাটা অ্যানালাইসিস করি, এবং এটা কন্টিনিউয়াস আমরা ইমপ্রুভমেন্টের চেষ্টা করি। আমরা এটিভি ক্যালকুলেশন করি, কনভার্সন রেট ক্যালকুলেশন করি, ইনভেন্টরি টার্নওভার ক্যালকুলেশন করি, এবং কাস্টমার অ্যাকুইজিশন কস্টটা ক্যালকুলেশন করি। সো এই ইন্ডিকেটর গুলাকে আসলে আমরা বেসিক্যালি এই ইন্ডিকেটর গুলো নিয়ে আমরা কাজ করি, যেখানে আসলে পারফরমেন্স অ্যাকচুয়ালি যদি বলি, হ্যাঁ, পারফরমেন্স অ্যাকচুয়ালি প্রোডাক্টিভিটি ইজ এ রেজাল্ট। হ্যাঁ, আপনার এই রেজাল্ট গুলাকে আমি যদি এনকারেজ করতে চাই, হ্যাঁ, এই টোটালি প্রোডাক্টিভিটি একটা রেজাল্ট, এবং পারফরমেন্স হচ্ছে মানে এটার একটা ইন্ডিকেটর। সো আমরা এই টোটাল জিনিসটা নিয়ে এই যখন আমরা কোনো কিছু অ্যাসেস করি, এই ক্যালকুলেশন এবং কন্টিনিউয়াস আমাদের এগুলো কিন্তু ড্যাশবোর্ড আছে। এই ড্যাশবোর্ডে আমরা কিন্তু প্রতিদিনই কিন্তু দিনের ট্রেন্ডটা দেখতে পারি, যে এটা আমার প্রতিটা ইন্ডিকেটর এটা কি মানে আপওয়ার্ডে যাচ্ছে নাকি এটা আবার ডাউনওয়ার্ড নেমে যাচ্ছে। যদি ডাউনওয়ার্ড নেমে যায়, আমরা ওই সময় আবার কি করব। এর পরবর্তীতে আমি আরেকটা স্লাইড দেখাচ্ছি। সো আমি যা বলছিলাম যে এগুলো তো ইন্ডিকেটর, তাই না, এগুলো হচ্ছে আমার রেজাল্ট। সো রেজাল্টের জন্য ইনপুট কি হতে পারে, তাই না, আমার আউটপুটটাকে আমি যদি প্রপার ওয়েতে পেতে চাই, আমার ইনপুট গুলা কি হবে। সো আমার টোটালি অনেকগুলো ইনপুট থাকে। যদি আমি প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে চাই, আমার অনেক কিছু নিয়ে কাজ করার আছে। সো টোটাল এই ড্রাইভার্স গুলাকে আমি ব্রডলি 4টা ড্রাইভারে ভাগ করেছি, যেমন হচ্ছে গোল, এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, প্রসেস অটোমেশন এবং কালচার এন্ড এনভায়রনমেন্ট। সো আমি এখানে ফার্স্টে কালচার এন্ড এনভায়রনমেন্টকে ফার্স্ট গুরুত্ব দিব, কারণ একটা অর্গানাইজেশনের আসলে প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার ক্ষেত্রে ওই অর্গানাইজেশনের কালচারটা খুব ইম্পর্টেন্ট। ওই কালচারটা আসলে সাপোর্ট করে কিনা, একটা অর্গানাইজেশনের কালচার সাপোর্ট করে কিনা প্রোডাক্টিভিটি এবং পারফরমেন্সটাকে ড্রাইভ করার জন্য কালচারটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে কর্পোরেট লিডারশিপ, কালচার to work as a team, open line of communication এবং very clear communication, learning and development opportunity এবং learning and development environment এবং alignment with company's vision value, এই ধরনের কালচারটা আছে কিনা সেটা খুবই জরুরি যদি আমি প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে চাই।
এবং নতুন একজন এমপ্লয়ি যখন আসে আমাদের তার কাছে এক্সপেকটেশনটা কি থাকে, তাই না? তার কাছে একটা পার্টিকুলার প্রোডাক্টিভিটির একটা এক্সপেকটেশন থাকে। কিন্তু আমরা ডে ওয়ান থেকে যদি তাকে রোলটাকে তার কাছে আমাদের এক্সপেকটেশনটা ক্ল্যারিফাই করতে পারি এবং তাকে এম্পাওয়ার করি উইথ এ পার্টিকুলার অথরিটি অ্যান্ড আদার থিং, এবং তাকে যদি ডে ওয়ানেই একটা হয়তোবা অনেকগুলা কেপিআই না, হয়তোবা 3টা কেপিআই বা 4টা কেপিআই ডে ওয়ানেই তাকে যদি কিছু টার্গেট দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেও কিন্তু ওই জিনিসটার পিছনে, নতুন এমপ্লয়িও কিন্তু তার কাছে ক্লিয়ার থাকবে জিনিসটা, যে আমাকে আসলে কি করতে হবে সেটা আমি জানি। আমি যদি নাই জানি আসলে আমাকে কি করতে হবে, তাহলে কিন্তু আমরা পাজলড হয়ে ঘুরে বেড়াবো, তাই না? তো পাশাপাশি হচ্ছে একটা মানুষকে আপনি যদি চান যে সে এক্সট্রা মাইলেজ যাবে, তাহলে কিন্তু এক্সট্রা মাইলেজ তাকে যদি নিতে চান, তাহলে এক্সট্রা মাইলেজ যাওয়ার জন্য তার জন্য রিওয়ার্ড ডিজাইনটা কিন্তু সেরকম হতে হবে। তার রিওয়ার্ড ডিজাইনটা কিরকম হবে, তার পারফরমেন্স, তার পেমেন্ট সিস্টেম, হ্যাঁ, তার পেমেন্ট কি অন্য সবার মতো, নাকি সে এক্সট্রা মাইল যাচ্ছে বলে আলাদা কোনো পেমেন্ট পাচ্ছে, তার গ্রোথ অপরচুনিটি কিরকম, এই জিনিসগুলোও কিন্তু এটাকে ড্রাইভার হিসেবে কাজ করে প্রোডাক্টিভিটির। আরেকটা জিনিস হচ্ছে প্রসেস এবং অটোমেশন। হ্যাঁ, আপনার প্রসেস এবং অটোমেশন, হ্যাঁ, পিপল প্রোডাক্টিভিটি কিন্তু অনেক সময় হ্যাম্পার হয়ে যাবে যদি প্রসেসের সাপোর্ট না থাকে এবং অটোমেশনের সাপোর্ট যদি না থাকে। আর ডেফিনেটলি এই পার্টটুকু হাসান ভাই আরো ভালো বলতে পারবেন। সো অনেক প্রসেস যদি অটোমেশন করা যায়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার প্রোডাক্টিভিটি ইনক্রিজ করে। তো এই ছিল আমার পার্ট থেকে। ওকে, থ্যাংক ইউ জয়া। জয়া, আপনি যখন বলছিলেন যে আমরা 4টা অ্যাঙ্গেলে কাজ করতে পারি, একটা পিপল হুম হুম এঙ্গেজমেন্ট, প্রসেস হুম অটোমেশন, কালচার, এনভায়রনমেন্ট, গোল। আপনি এমফেসাইজ করছিলেন যে প্রথমে কালচার এবং এনভায়রনমেন্টে আমাদেরকে ফার্স্টে কাজ করতে হবে যদি কোম্পানিতে জি, আমরা এমপ্লয়ি প্রোডাক্টিভিটি করতে চাই। সেখানে একটা কথা বলছিলেন, যেটা হলো একজন এমপ্লয়ি জয়েন করার সাথে সাথে যদি তাকে আমরা 3টা থেকে 4টা ছোট কোর, গোল। হ্যাঁ, ছোট গোল আকারে সেট করে দিতে পারি। আসলে আমরা এই জায়গাটা আমরা দেখেছি, মানে আমাদের বড় জিনিস হলো আমরা একটা জব ডেসক্রিপশন হয়তো ধরিয়ে দিই, কিন্তু তাকে আমরা বলি না যে ভাই তোমাকে তোমার এই পজিশনে তোমার এক্সপেকটেশন রোলটা হলো এটা, তোমার জি, আমি এই আমি আউটপুটটা চাই, এই প্রোডাক্টিভিটি তোমার থেকে চাই, এটা আমরা বলি না। জি, এটা আসলে আমাদেরকে কিন্তু একটু ধৈর্য ধরে আমাদের এইচআর থেকে টার্গেট থাকবে যখন একটা এমপ্লয়ি জয়েন করে। অবশ্যই তার যে ডিরেক্ট সুপারভাইজার আছে অথবা ডিপার্টমেন্টের হেড আছে সে তো বলবেই, সাথে সাথে এইচআর এর দায়িত্ব হলো যে ওই ডিপার্টমেন্টে যে সুপারভাইজার আছে তার থেকে বুঝে নেওয়া যে ওই পজিশনে কি রোল গুলা কি হতে পারে, কি গোল গুলা কি হতে পারে, এবং কি আউটপুটটা কি হতে পারে। আমরা যেটা আমরা মুন্সিদের খুব ভালো প্র্যাকটিস করি, আমরা কিন্তু একজন যখন স্পেশালি ম্যানেজার রোলে জয়েন করে তাদেরকে আমরা একটা গোল সেটিং করেছি, একটা 2টা রিপোর্ট সিস্টেম করেছি, একটা হলো 100 ডেজ রিপোর্ট আর 200 ডেজ রিপোর্ট। তো ওখানে কিন্তু ওকে, একদম প্রথম থেকে আমরা গোলের মধ্যে করি, সে প্রতি 30 দিন, 60 দিন, 90 দিন, এরপরে হলো 120 দিন, এরপরে হলো 160 দিনে সে কি অ্যাচিভ করলো, কি গোল ছিল, আমরা প্রত্যেকটাকে অবজার্ভ এবং মনিটর করি। এবং এর আগের পজিশন গুলোকে তাদের জব ডিসক্রিপশন দলে তাদেরকে রোল প্রোফাইলটা বুঝিয়ে দিই। তো নতুনলি আমরা একটা চালু করেছি যেটা হলো আমাদের যেগুলো জুনিয়র পজিশন আছে মিনিমাম 2টা কি গোল দিয়ে দিচ্ছি আমরা, যে এই পজিশন আমরা তোমার কাছে এটা চাই প্রতি 6 মাস, এই প্রথম 6 মাসে। তাহলে প্রবেশন অ্যাসেসমেন্টের সময় তাকে কিন্তু আমরা ভালো করে অ্যাসেসমেন্টের সুবিধা অ্যাসেসমেন্ট হয় করতে তখন। পারবো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনার কাছে আমি আবার ফিরে আসবো, আমি হাসানের কাছে যাচ্ছি। হাসান, আপনি এখন শুনতে পাচ্ছেন? জি। আমরা খুব মজা করে দুজনে শুনছিলাম আসলে জয়ের কথা। হাসান কাছে চলে যায়। হাসান জাস্ট কুমুদিনীতে জয়েন করার আগে কিন্তু স্টার সিনেমাক্সের সাথে কাজ করেছে এবং বড় একটা তার সুযোগ হয়েছে যে ফ্যাক্টরিতে এইচআর ইমপ্লিমেন্ট করা এবং শেখার প্রোডাক্টিভিটি। আমরা জানি যে ফ্যাক্টরি, আমরা যখন ভিলাটেক্সেও কাজ করেছি আমরা কিন্তু প্রতিদিনে এফিসিয়েন্সি কাউন্ট করেছি। আমরা প্রতিদিনের প্রোডাক্টিভিটি দেখেছি এবং আমরা দেখেছি যে কিভাবে প্রত্যেকটা ওয়ার্কার থেকে প্রোডাক্টিভিটি প্রতিদিন এভরিডে আমাদের আমাদের স্কেলটা হাই হয়, যেটা আমরা একটা ড্যাশবোর্ডও আমাদের এমডি স্যারের রুমে করা হয়েছিল, যেটা এসএপি ইমপ্লিমেন্টেশন ছিল। উনি একদম রুম থেকে দেখতেন যে ড্যাশবোর্ড এভরিডে। আমাদের এটা কিন্তু আমাদের আমি যখন ইয়েতে ছিলাম, লোটোতে ছিলাম, সেম একটা ড্যাশবোর্ড আমরা তৈরি করেছি যে এমপ্লয়ি পার ডে সেল এবং প্রতি
15 মিনিটে ওর লাইভ সেল কত হয়, ইন্ডিভিজুয়াল সেল পর্যন্ত আমরা ক্যালকুলেশন করেছেন প্রোডাক্টিভিটি ক্যালকুলেশন করার জন্য। হাসানের কাছে চলে যায়। হাসান, আপনি যদি আমাদেরকে প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলতেন আপনি রিয়েল লাইফ এক্সাম্পল থেকে প্লিজ। থ্যাংক ইউ ইমদাদ। আসলে আমি মুগ্ধ হয়ে শুনছিলাম জয়ার প্রেজেন্টেশনটা, চমৎকার ছিল এবং খুবই আর্টিকুলেটলি উনি প্রেজেন্ট করেছেন। টোটাল জিনিসটা কিন্তু আমরা খুব সহজে বুঝে গিয়েছি যে অ্যাকচুয়ালি প্রোডাক্টিভিটি জিনিসটা কি। সো আমি এবং এইচআর এর কন্ট্রিবিউশনটা কোথায় আছে এখানটায়, আমি আরেকটু কমপ্লিমেন্ট করতে চাই তার সাথে। আমাদের আসলে এইচআর এর ভিজিবল পারফরমেন্সের জায়গাটা কিন্তু খুবই লিমিটেড। একটা সময় অনেক বেশি লিমিটেড ছিল, আমরা এখন ওই বক্স থেকে বের হয়ে এসে আমাদের কিন্তু ভিজিবল পারফরমেন্স গুলো বাড়ছে আস্তে আস্তে। এর মাঝে আমি বলবো যে প্রোডাক্টিভিটিটা ওয়ান অফ দ্য কি ইন্ডিকেটর, যেখানটাতে কিন্তু আমরা খুব ইজিলি আমাদের পারফরমেন্সটাকে প্রেজেন্ট করতে পারি, তাই না? সো এখন আমরা যদি আরেকটু ভাবে চিন্তা করে দেখি, আমি আরেকটু পিছনে ফিরে আসতে চাই। আসলে আমরা যারা এমপ্লয়ি আছি তারা একটা অর্গানাইজেশন, আমাদের এক্সিস্টেন্সের জায়গাটা কোথায়? আমাদের এক্সিস্টেন্সটা কিন্তু হচ্ছে কোম্পানির প্রফিটকে ম্যাক্সিমাইজ করার জন্য, which is the ultimate goal of the organization, তাই না? সো যদি আমরা প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে চাই, তাহলে এইচআর প্র্যাকটিশনার হিসেবে আমাদের, অথবা এই হিউম্যান রিসোর্স এক্সপার্ট হিসেবে আমাদের করণীয় কি আছে? আমরা দুইভাবে কন্ট্রিবিউট করতে পারি। একটা হচ্ছে আমরা রেভিনিউ জেনারেট করতে পারি, আরেকটা ভাবে আমরা করতে পারি হচ্ছে আমাদের কিছু কস্ট সেভ করে আমরা কন্ট্রিবিউট করতে পারি। এই দুইটা জায়গায় কিন্তু আমরা কন্ট্রিবিউট করে প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে পারি। সো আমরা এখন যদি আবার একটু ফিরে আসি, কস্ট সেভিং পার্টটাকে আমরা বাদ রাখি, যদি রেভিনিউ জেনারেশনে আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি এই পয়েন্টটা নিয়ে একটু কথা বলি। আমরা এখন দেখি যে পার্টিকুলারলি ব্যাংকগুলোতে সব ধরনের এমপ্লয়ীদেরকেই কিন্তু এখন একটা সেলস টার্গেট দিয়ে দেওয়া হয়, সে যে ডিপার্টমেন্টেই কাজ করুক না কেন, তাই না? এবং ইভেন বেশ কিছু কর্পোরেশন এবং হচ্ছে আপনার ইয়েতে আপনি দেখতে পাবেন, ইভেন এইচআর অথবা কমার্শিয়াল সব ডিপার্টমেন্টের লোকজনদের কিন্তু ডিরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক একটা কিন্তু সেলস পারফরমেন্স আছে, সেলস আছে, টার্গেট আছে। সো আমরা ডিরেক্ট সেল করে প্রফিটে রেভিনিউ জেনারেট করতে পারি। আরেকটা ভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে প্রোডাক্টিভিটিতে আমরা কন্ট্রিবিউট করে আমরা কিন্তু ডিরেক্ট রেভিনিউ জেনারেশনে আমরা কন্ট্রিবিউট করতে পারি। সো প্রোডাক্টিভিটিতে এইচআর কিভাবে করতে পারে, আমি একটা ইমদাদ যেহেতু রিয়েল লাইফ একটা এক্সাম্পল চেয়েছে, আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল থেকেই বলছি, এবং পার্টিকুলারলি সে শুনতে চেয়েছে আমার ইমিডিয়েট পাস্ট, দ্যাট ইজ সিরামিক ইন্ডাস্ট্রি থেকে। সো আমি একটা এক্সাম্পল দেই। প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আপনি যদি চিন্তা করেন, তাদের কিন্তু একটা ইনস্টলড ক্যাপাসিটি থাকে। লেটস সে XYZ একটা সিরামিক কোম্পানি, তাদের ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে 22,000 স্কোয়ার মিটার পার ডে। দ্যাট মিনস ডেইলি 24 ঘন্টায় 22,000 স্কোয়ার মিটার টাইলস তারা প্রডিউস করবে। বাট আজকের রিপোর্টে দেখা গেল, অথবা আমরা গত এক মাস অথবা এক বছরের রিপোর্ট আমরা এভারেজ করে দেখলাম যে এভারেজ প্রোডাকশন হচ্ছে 20,000 স্কোয়ার মিটার পার ডে। দ্যাট মিনস হচ্ছে ইনস্টলড ক্যাপাসিটি থেকে কিন্তু 2,000 স্কোয়ার মিটার কম হচ্ছে। সো হোয়াট আর দ্য রিজনস? সো এখানে কি মেশিনারিজ এর কোনো ইয়ে আছে? আমাদের দিক থেকে কিন্তু আমরা যদি এই ইনফরমেশনটা পাই, এটা নিয়ে কিন্তু আমরা ফার্দার যদি অ্যানালাইসিস করি, তাহলে বিভিন্ন ধরনের ইয়ে আসতে পারে, যে হয়তো টেকনিক্যাল কোনো রিজনে হচ্ছে আপনার প্রোডাকশন কম হচ্ছে, অথবা এরকম কোনো ইনফরমেশন আসতে পারে যে এমপ্লয়ীদের স্কিল গ্যাপ আছে, এর জন্য প্রোডাকশন কম হচ্ছে, অথবা আপনার কোনো র মেটেরিয়ালস এর সাপ্লাই থাকে না, এর জন্য প্রোডাকশন কম হচ্ছে। সো আমাদের সাথে রিলেটেড, যদি এইচআর প্রফেশনালের সাথে রিলেটেড বলি আমরা, তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা এলিমেন্ট পেলাম যে স্কিল গ্যাপের কারণে কিন্তু আপনার প্রোডাক্টিভিটি কম হতে পারে। সো আমরা যখন স্কিল গ্যাপের কারণে প্রোডাক্টিভিটি কম পেলাম, আমাদের এখন মানে এইচআর ডিপার্টমেন্টের পিপল হিসেবে আমাদের করণীয়টা কি? সো আমরা যেটা দেখলাম, 2,000 স্কোয়ার মিটার পার ডে কম প্রোডাকশন হচ্ছে, এবং তার একটা মেজর রিজন হচ্ছে আপনার
স্কিল গ্যাপ আছে এমপ্লয়ীদের। সো স্কিল গ্যাপটাকে মিনিমাইজ করার জন্য এবং পার্টিকুলারলি কোন এমপ্লয়ির কোন স্কিল গ্যাপ আছে এইটাকে মেজার করার জন্য কিন্তু আমরা একটা কাজ করি তখন। সেটা হচ্ছে আমাদের পজিশন ভার্সেস পজিশন হোল্ডার, এদের একটা কোয়ালিফিকেশন ম্যাট্রিক্স আমরা করি। কিভাবে এটা? একটা পজিশনের যে পজিশনটা যে সকল পজিশন আমাদের আছে সেই পজিশনের কি ধরনের স্কিল সেট থাকা দরকার, এই স্কিল সেট গুলোকে আমরা বের করি এবং তা কোন স্ট্যান্ডার্ডে থাকা দরকার, কোন স্কেলে থাকা দরকার এটাকে আইডেন্টিফাই করি। দেন আমরা ওই পজিশনের হোল্ডার থেকে ওই সেট যে আপনার কোয়ালিফিকেশন সেট গুলো আছে সেটা ধরে আমরা ওই ইন্ডিভিজুয়ালকে অ্যাসেস করি। ওই ইন্ডিভিজুয়ালের যে আপনার স্ট্যান্ডার্ড বা তার স্কোর এর থেকে আপনার পজিশনের যেটা সেটা থেকে মাইনাস, যদি আমরা ইন্ডিভিজুয়ালেরটা মাইনাস করি তাহলে কিন্তু আমরা একটা রেজাল্ট পেয়ে যাই, একটা গ্যাপ পেয়ে যাই। দ্যাট মিনস তার যদি পজিশন অনুযায়ী যদি থাকার কথা 4 স্কেলের স্কিল, বাট তার যদি থাকে 3 স্কেলের স্কিল, আমরা কিন্তু 1 স্কেল গ্যাপ পেয়েছি। সেই 1 স্কেল গ্যাপকে মিনিমাইজ করার জন্য কি ধরনের ট্রেনিং প্রোভাইড করা যায় এটাকে আইডেন্টিফাই করে তাদেরকে ট্রেনিং প্রোভাইড করে এবং এইটাকে প্রপার ইমপ্লিমেন্ট করার মাধ্যমে কিন্তু আপনার ওই স্কিল গ্যাপের যে ব্যাপারটা ছিল এটাকে মিনিমাইজ করা যায়। এবং আফটার সার্টেন টাইম অ্যারাউন্ড 6 মান্থ আমরা কিন্তু ওই যে 2000 এর গ্যাপ ছিল ওই 2000 এর গ্যাপ কিন্তু আমরা মিনিমাইজ করতে পারি। তখন কিন্তু 22,000 স্কয়ার মিটার প্রোডাকশন হয়। সো আমাদের দিক থেকে এইচআর কন্ট্রিবিউশনটা প্রোডাক্টিভিটির দিক থেকে একটা মেজর এরিয়া কিন্তু হচ্ছে আপনার স্কিল গ্যাপকে আইডেন্টিফাই করা এবং স্কিল গ্যাপকে মিনিমাইজ করার জন্য কি ধরনের ট্রেনিং রিকোয়ারমেন্ট আছে এইটাকে আইডেন্টিফাই করে ট্রেনিং দেয়া এবং আফটার ট্রেনিং এটার ইফেক্টিভনেস দিয়ে এটা কতটা ইফেক্টিভ হলো এইটাকে মেজার করা, যদি প্রয়োজন হয় তাহলে আবার রিফ্রেশার ট্রেনিং দেয়া। সো দিস ইজ ওয়ান থিং যে জায়গাটাতে হচ্ছে আমরা প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করতে পারি। আরেকটা জায়গা হচ্ছে আপনার টেকনোলজিক্যাল ইন্টারভেনশন আসতে পারে এখানটায়, যেটা দিয়ে আমরা প্রোডাক্টিভিটিকে ইনক্রিজ করতে পারি। সাপোজ লাইক আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই, পার্টিকুলারলি যদি টাইলস ইন্ডাস্ট্রির কথা আমরা বলি, টাইলস ইন্ডাস্ট্রিতে কিন্তু মোস্টলি কিন্তু আপনার মেশিন ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি এবং প্রসেস ড্রিভেন, এখানে ম্যান হ্যান্ডলিং প্রসেস খুব কম। সো ম্যান হ্যান্ডলিং প্রসেস খুব কম হওয়ার দরুন আপনাকে কিন্তু যেটা হচ্ছে আপনার প্রসেস টু প্রসেস অটোমেটেড হওয়ার জন্য আপনার এখানে প্রসেস লস এবং হচ্ছে আপনার ইয়ার পরিমাণটা খুব কম। কিন্তু একটা সময় আমরা আইডেন্টিফাই করলাম যে আপনার ফায়ারিং যে জায়গাটা থেকে হয় সেটা থেকে সর্টিং এন্ড প্যাকিং এ যে জায়গাটাতে যায়, এই দুইটা প্রসেস ছিল আপনার ম্যানুয়াল। দ্যাট মিনস হচ্ছে ফায়ারিং থেকে আপনার টাইলসটা যখন আসে ওটা ম্যানুয়ালি আনলোড করা হতো এবং সর্টিং এ যখন এটা আবার লোড করা হতো সেটা ম্যানুয়ালি করা হতো। ফায়ারিং এর পরে যে টেম্পারেচার থাকে এটা খুবই হাই টেম্পারেচার থাকে। সো ম্যান হ্যান্ডলিং এর কারণে যখন এটাকে হাতে লিফট করে আপনার প্যালেটে রাখা হয় ওখানে কিন্তু প্রচুর ব্রেকেজ আসতো, যার ফলে আমাদের রিজেকশন রেটও অনেক হাই ছিল। সো এই জায়গাটাতে আমরা একটা অটোমেশন নিয়ে আসি, একটা কনভেয়ার বেল্ট দিয়ে আমরা এটাকে কিন্তু আপনার টেকনোলজিক্যাল একটা ইন্টারভেনশন নিয়ে আসি, যার ফলে রিজেকশনটা ড্রপ হয়, কমে আসে এবং ওখানে আপনার ম্যান হ্যান্ডলিং ব্যাপারটাকে পুরোপুরি রিমুভ করে ফেলা যায়, যার ফলে কিন্তু প্রোডাক্টিভিটি বেড়ে যায়। সো আমরা দুইটা জায়গা দেখলাম, স্কিল ডেভেলপমেন্ট, টেকনোলজিক্যাল ইন্টারভেনশন, এবং আরেকটা জায়গা যে জায়গাটা জয়া আপু বলছিলেন, আমি আবারও বলি, এমপ্লয়ীদের স্যাটিসফ্যাকশন এবং হচ্ছে তাদেরকে একটি ক্লিয়ার কাট ডিরেকশন দেয়া ফ্রম দ্য ডে ওয়ান। যদি সে জানে তার গোলটা কি এবং তাকে কি অ্যাচিভ করতে হবে ইমদাদের ফর্মুলাতে 100 ডেইজে অথবা 200 ডেইজে, এই জিনিসটা যদি তার কাছে ক্লিয়ার থাকে সে কিন্তু মানে তার প্ল্যানটা, ওয়ার্ক প্ল্যানটা সে ওভাবে করবে। সে তখন এই 100 ডেইজ কে ছোট ছোট স্প্লিট করে 30 ডেইজ যেটা এমদাদ বলছিল এভাবে করে কিন্তু তার পারফরমেন্স প্ল্যানটা করতে পারবে, আলটিমেটলি কিন্তু সে রেজাল্ট অ্যাচিভ করতে পারবে। সো সেদিন আমি দেখছিলাম আমাদের একজন জুনিয়র এইচআর কলিগ, সে ভয়েস রেজ করেছিল বা একটা অ্যাওয়ারনেস রেজ করেছিল যে হোয়াই নট আমরা যখন ম্যান পাওয়ার রিকুইজিশন ফর্মটা নিচ্ছি সেই সময় কেন আমরা কেপিআই গুলো লিখে দিচ্ছি না, তাহলে হয়তো যিনি জয়েন করবেন তার কাছে একটা ক্লিয়ার ডিরেকশন থাকবে। সো এই প্র্যাকটিস গুলো যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু তার যে
অর্গানাইজেশন মানে তাকে কি করতে হবে, তার গোলটা কি, এই জিনিসগুলো বোঝার জন্য কিন্তু টাইম দেওয়া লাগবে না। ফ্রম ডে ওয়ান সে তার পারফরমেন্স কি, তার রেজাল্টটা কি ডেলিভারি করতে হবে সেটা সম্পর্কে সে জানবে এবং তার অ্যাকর্ডিংলি সে অ্যাক্ট করা শুরু করবে। এমপ্লয়ি স্যাটিসফ্যাকশনের যে জায়গা, আরো যে জায়গাগুলো আছে, অর্গানাইজেশনাল যে গোলটা আছে সেই গোলটার সাথে অ্যালাইনমেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট। একজন নতুন এমপ্লয়ি হোক অথবা একজন পুরনো এমপ্লয়ি হোক, অর্গানাইজেশন কি টার্গেট করছে আগামী 1 বছরের জন্য, এইটার সাথে প্রত্যেকটা মানুষের যদি অ্যালাইনমেন্ট না থাকে তাহলে কিন্তু রেজাল্ট পাওয়াটা ডিফিকাল্ট। তাহলে কিন্তু তার স্যাটিসফ্যাকশন লেভেলটাও কিন্তু আপনার ওই লেভেলটাই থাকবে না। সো এই অ্যালাইনমেন্টটা করিয়ে দিয়ে এটা কিন্তু এইচআর এর কাজ। এইচআর এই জায়গাটাতে যখন কাজ করতে পারবে প্রোডাক্টিভিটি ইমপ্রুভ হয়ে আসবে। আমরা আরো কয়েকটা জায়গা দেখেছি যে আমরা বিআরটেক্সে আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম এমপ্লয়ি সেলফ সার্ভিস, ম্যানেজার সেলফ সার্ভিস। তো এমপ্লয়ি সেলফ সার্ভিস, ম্যানেজার সেলফ সার্ভিস এই জিনিসগুলো কিন্তু আপনার টাইম ইজ মানি, আপনার টাইমকে কিন্তু অনেকটাই সেভ করে দেয়। আপনি যখন আপনার স্টেশনে বসে এই ম্যানেজারিয়াল মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো আছে এগুলো যখন আপনি করে ফেলতে পারছেন, আপনাকে আপনার একজন এমপ্লয়িকে, জুনিয়র কলিগকে লিভ অ্যাপ্লিকেশন নিয়ে এসে সামনে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, 5টা টেবিল ঘুরতে হচ্ছে না তাকে। সো এই জিনিসগুলো কিন্তু তাকে মেন্টালি স্যাটিসফাই করবে। সো এই স্যাটিসফ্যাকশন আলটিমেটলি আপনার প্রোডাক্টিভিটিতে এফেক্ট রাখবে। ম্যানেজারের যে টাইমটা এখানটাতে সেভ হয়ে গেল, সে অটোমেটেড থাকার জন্য সে কিন্তু অফিস টাইমেই তাকে লিভ অ্যাপ্রুভাল দিতে হবে, ডাজন্ট ম্যাটার, সে কিন্তু অন দা গো গাড়িতে আছে বসে লিভ অ্যাপ্লিকেশন গুলোকে অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারছে। মিনস হোয়াট, সে তার টাইমকে সেভ করলো এবং সেভ করে সে কিন্তু প্রোডাক্টিভিটিতে অথবা কি করে সেলকে বাড়ানো যায় এই জিনিসগুলো নিয়ে কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছে। এই পার্টিকুলারলি এই জায়গাগুলোতে এইচআর এর স্কিল গ্যাপ, টেকনোলজিক্যাল ইন্টারভেনশন, দেন এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, প্রসেস অটোমেশন, এই জায়গাগুলো নিয়ে যদি আমরা কাজ করি, আলটিমেটলি আমরা কাজ করছি আরেকটু ভালোভাবে ফোকাসড হয়ে যদি আমরা কাজ করি এবং ফ্রম দা ডে ওয়ান পিপুলকে যদি আমরা অর্গানাইজেশনাল অবজেক্টিভের সাথে অ্যালাইন করে দিতে পারি, প্রোডাক্টিভিটি ইমপ্রুভ হবে, যেটা আলটিমেটলি আমাদের প্রফিটেবিলিটিতে এফেক্ট রাখবে। থ্যাংক ইউ হাসান। আসলে আমি হাসানের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, আমি যেন একটু ফিরে যাচ্ছিলাম একসাথে কাজ করার কথাগুলো দিয়ে। হাসান যেটা বলেছে স্কিল গ্যাপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসলে আমরা যখন কেপিআই নিয়ে কাজ করি এবং ইয়ারলি অ্যাসেসমেন্ট করি বা কোয়ার্টারলি আমরা রিভিউ করি, তখনই কিন্তু আমাদের দরকার যে আমাদের স্কিল রিকোয়ারমেন্ট, স্কিল এবং গ্যাপটা কি আছে সেটা বের করে নেওয়া এবং সেটা অনুযায়ী কিন্তু অ্যাড্রেস করা উইথ কনসালটেশন উইথ দেয়ার ডিপার্টমেন্ট হেড, যে আসলে এই লেভেলটা যদি আসে তাহলে বিজনেসের কিন্তু আমার এই পার্সেন্টেজ বিজনেস আমি আরো পাবো। যেটা আমি আমরা কাজ করেছি, আমরা লুটোতেই কাজ করেছি, আমরা পেয়েছি এবং এটা একেবারেই সত্যি কথা, যেটা আমি জয়ের কাছে এই কোশ্চেনটা নিয়ে আসবো। তাছাড়া আরেকটা কথা বলেছিল যে টেকনোলজি ইন্টারভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসলে টেকনোলজি ইন্টারভেনশন না থাকলে কিন্তু এমপ্লয়ি স্যাটিসফ্যাকশনও কমে যায়। আজকে কিন্তু আজকে আমরা মুনশিতো আমাদের কিন্তু কেউ কারো কাছে আসতে হয় না, আমরা কিন্তু সবকিছু অটো সিস্টেমে প্রত্যেকে লিভ অ্যাপ্রুভাল নিয়ে যাই, ঠিক আছে ফাইন, আমার বসের কাছে যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু আমার যে অ্যাজ এ সুপারভাইজার আমার দায়িত্ব যে ওইটা সে অ্যাপ্রুভ করলো কিনা রাইট টাইমে, সেখানে একটা কেপিআই সেট করে দেওয়া যে আমার একজন এমপ্লয়ি যদি লিভের জন্য অ্যাপ্লাই করে তার ইমিডিয়েট সুপারভাইজার কত ঘন্টার ভিতরে সেটা অ্যাপ্রুভ করলো, ওইটা কিন্তু ওখানে একটা কেপিআই সেট করে দেওয়া উচিত আমাদের। কারণ এটা তখন ফাইনালি এইচআরও কখন এটাকে অ্যাড্রেস করলো সেখানে একটা কিন্তু কেপিআই সেট করা উচিত। আমাদের সবকিছু যেতে পারলে আমাদের খুব ভালো। রিকুইজিশনের যে কথাটা আমি হাসানের সাথে একদম একমত, যে আমরা যখন ডিপার্টমেন্ট থেকে কোনো পজিশনে এমপ্লয়ি রিকুইজিশন নেই, আমার কিন্তু উচিত যে আমার জব ডেসক্রিপশন কিন্তু আমরা আগে থেকে ক্রিয়েট করি না, আমার হলো আমি যখন নতুন করে আবার ওখানে রিক্রুটমেন্ট করছি আমার উচিত যে ওই পজিশন রোল প্রোফাইলটা অবশ্যই তার থেকে নেওয়া। রোল প্রোফাইল দ্যাট মিনস হলো তার মেজর রেসপন্সিবিলিটিস গুলো কি সেখানে থাকবে নাম্বার ওয়ান, এবং সেখান থেকে স্পেসিফিক আউটকামটা তাকে বলে দিতে হবে। যেটা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মুর্শিদে চালু করেছি, যে আমরা যখন যে কোনো পজিশন ক্রিয়েট করি আমরা কিন্তু তার রোল প্রোফাইলটা তাকে দিয়ে দিচ্ছি। যেমন আমাদের সাথে সুমি আছে, সুমি যখন এসেছে তার কিন্তু কম্পিটেন্সি তাকে কি আউটপুট দিতে হবে তাই কিন্তু ওয়ান লাইনে আমরা সেটাকে ক্রিয়েট করেছি, তারপর তার মেজর রেসপন্সিবিলিটি গুলো দিয়েছি যে তোমাকে এটা এনশিওর করে দিতে হবে আমাদেরকে, আর এটা করতে গিয়ে এই হলো তোমার মেজর রেসপন্সিবিলিটিস, এবং আদার জব ডেসক্রিপশন ব্রেকআপ তাকে করা হয়েছে। এটা আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম। এবং সবচেয়ে বড় কথা মোটিভেশন হলো আসলে এমপ্লয়িরা যখন বুঝবে না, এটা আমার শ্রমিক হতে পারে, আমার সিকিউরিটি হতে পারে, আমি নিজে হতে পারি, আমি কোম্পানির ভিশনটাকে যদি না জানি তাহলে কিন্তু আমি
কখনোই আমি যত কাজ করি আমার এই কাজের আসলে ফলাফল কি, কোম্পানিতে কোথায় ইফেক্ট করবে, এই গুরুত্বটা যতক্ষণ পর্যন্ত এমপ্লয়ীদেরকে আমি ওদের মধ্যে এমবেড করে না দিতে পারবো, মিশনটা এমবেড না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত রিয়েল প্রোডাক্টিভিটি আসতে পারবো না। আমি আবারও জয়ার কাছে চলে যাচ্ছি। জয়া, আপনি যেটা আমি একেবারেই হাসানের কথা সূত্র ধরে আমি আসছি যে আমরা যখন স্কিল গ্যাপ অ্যানালাইসিস করি, হ্যাঁ, আমরা কিন্তু আপনি আউটলেট নিয়ে কাজ করছেন, জি, ইতিমধ্যে 240টার বেশি আউটলেট নিয়ে অপারেশন করছে 250। অ্যাপেক্স। হ্যাঁ, সেখানে অনেক বড় চ্যালেঞ্জ, যাদের শিক্ষা কম, যারা এসএসসি অথবা এইচএসসি অথবা গ্রাজুয়েশন হয়ে আসে হুম অ্যাজ এ হুম সেলসম্যান হিসাবে, অ্যাজ এ ম্যানেজার হিসেবে কাজ করছে। তো সেখানে আপনাদের কিন্তু একটা ডিজাইড টার্গেট থাকে যে এত স্কোয়ার ফিটের ভিতরে এত হ্যাঁ, আপনার সেল হবে। জি। তো এই সেল করতে গিয়ে আপনাদের রিয়েল প্রোডাক্টিভিটি বের করতে আপনারা আসলে কিভাবে কাজ করছেন এবং চ্যালেঞ্জ গুলো কোথায় ফেস করছেন? যদি আমরা জানি যে বাংলাদেশে কিন্তু রিটেল ইজ বুমিং, তো জি, রিটেল বাড়ছে, আসলে এটা নিয়ে আমাদের কিন্তু সবাইকে জানা উচিত। আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ওকে। যেটা হচ্ছে যে আহ, এদেরকে যখন টার্গেটটা দেওয়া হয়, আমাদের অটোমেটেড ড্যাশবোর্ড আছে। আমরা কন্টিনিউয়াস কিন্তু একদম রিয়েল লাইফ বা রিয়েল টাইম ডেটা পাচ্ছি। পার পার্সন সেল টার্গেট করা আছে, এবং প্রত্যেকে যখন সেল করে তখন তার সেলটা বুক করা হয় তার আইডির এগেনস্টে। হ্যাঁ, তো সেখান থেকে কিন্তু অলরেডি ডেটা চলে আসছে। হ্যাঁ, এবং সেই ডেটাতে কিন্তু বোঝা যাচ্ছে যে টার্গেট কারা অ্যাচিভ করতে পারছে না। ঠিক আছে, সেই ডেটাটা মানে অলওয়েজই আমাদের সাথে থাকে, এই ডেটাটা আমরা অ্যানালাইসিস করি। আর আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু যে আমরা হচ্ছে স্কিলটাকে, একটা স্কিলের একটা ইনভেন্টরি রাখি কিভাবে। ফর এক্সাম্পল যে আমাদের কাছে অলওয়েজ একটা ডেটা থাকে যে কোন ক্যাটাগরির দোকানে এই লোকটা সার্ভ করে। হ্যাঁ, আপনি জানেন যে আমাদের মানে আউটলেট গুলার বিভিন্ন কিন্তু ক্যাটাগরি আছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ভলিউমের উপর ডিপেন্ড করে। সো সেখানে কিন্তু মানে সেলস প্রোডাক্টিভিটি বা অন্যান্য কিছু যেমন ইম্পর্টেন্ট, স্কিলটা ইম্পর্টেন্ট, তেমন কিন্তু সেখানে একটা মানুষের তার কাস্টমার সার্ভিস এবং অন্যান্য কোয়ালিটি গুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এখানে যেটা বললেন যে এদের পড়াশোনাটা যে লেভেলে, এরা ইউজুয়ালি এইচএসসি পাস করার পরে চলে আসে। তো আমরা প্রথমে এদেরকে একটা কিন্তু ব্যাচে রিক্রুট করি। ব্যাচে রিক্রুট করার পরে এদেরকে একটা 30 ডেজ প্রোগ্রামের ভিতর দিয়ে যেতে হয়, এবং আমাদের কিন্তু একটা বই আছে। ঠিক আছে, ম্যানুয়াল, আমরা এটা, জি, আমরা এটাকে বলি এপেক্স 6 ওয়ে। হ্যাঁ। তো এপেক্স 6 ওয়ে নামে একটা বই আছে, যেই এপেক্স 6 ওয়েতে ডে 1 এ সে কিন্তু একটা রিটেলে কাজ করার জন্য কাস্টমার সার্ভিস, প্রোডাক্ট নলেজ, হাউসকিপিং, মেনটেনেন্স, ভিজুয়াল মার্চেন্ডাইজিং, স্টোর মেনটেনেন্স, ইভেন একটা স্টোরে এসি নষ্ট হয়ে গেলেও তাকে কি করতে হবে, তারপর পেটিকেশ কিভাবে মেনটেন করবে, সাথে পজ কিভাবে মেনটেন করবে, এবং সমস্ত ফরম্যাটস গুলা সেখানে কিন্তু থাকে। এর পাশাপাশি তার জন্য কিন্তু এক্সট্রা কিছু সেখানে থাকে, যে পেজ দেওয়া থাকে, যে সেখানে সে যাতে নোট ডাউন করতে পারে তার প্রবলেম গুলা কোথায় এবং কোন প্রবলেমের জন্য কার সাথে যোগাযোগ করবে। এই বইটা দেওয়ার একটা বড় উদ্দেশ্য হচ্ছে যাতে ডে 1 থেকেই একজন ইন্টারমিডিয়েট মানে এইচএসসি পাস যে লোক আছে, সে যাতে বুঝতে পারে তার রেসপন্সিবিলিটিটা কি এবং তাকে কিভাবে কাজগুলা করতে হবে। মানে এখানে হাউ পার্টটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন এই ব্যাচে রিক্রুট করি, এদেরকে কিন্তু আমরা বিভিন্ন লার্নিং এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের ভিতর দিয়ে নিয়ে যাই, যে 30 ডেজ এর একটা সিলেবাস থাকে, তাকে 30 ডেজ এর একটা সিলেবাস কভার করতে হয়। বেসড অন দ্যাট তার কিন্তু পরবর্তীতে যখন কনফার্মেশন হয়, হ্যাঁ, তার টার্গেট এবং অন্যান্য কিছু যেমন ইম্পর্টেন্ট, তার ওই 30 ডেজ এর তার লার্নিং এবং সেই লার্নিং এর যে এক্সামের রিপোর্ট গুলা, সেখানেও খুব ইম্পর্টেন্ট, সেটাও ইম্পর্টেন্ট। আর কম্পিটেন্সি গ্যাপের ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের রিটেলের কম্পিটেন্সি ম্যাপিং করা আছে। আমি 2টা প্রজেক্ট করেছিলাম এখানে উইথ মাই টিম। একটা হচ্ছে, প্রজেক্টটার নাম ছিল ফ্লোর লিডার। ফ্লোর লিডার মানে হচ্ছে যে রিটেল আউটলেট ম্যানেজার, তাকে ফিলিংসটা দেওয়া যে ইউ আর জাস্ট নট এ আউটলেট ম্যানেজার, ইউর ডিউটিস ইজ নট লিমিটেড টু কাউন্টিং ক্যাশ, হ্যাঁ, মেমো করা, ইটস নট লাইক দ্যাট, ইউ আর এ ফ্লোর লিডার। মানে এই ফ্লোরটা যদি
একটা অর্গানাইজেশন হয়, হ্যাঁ, আমি সেটার ডিরেক্টর, রাইট। ঠিক আছে। তো ওই ফিলটা দেওয়ার জন্য আমরা একটা প্রোগ্রাম করতাম, সেটা হচ্ছে ফ্লোর ডিরেক্টর। ওই প্রোগ্রামটাতে আমরা প্রোগ্রামটা শুরুটাই এমন থাকতো যে তাকে টোটালি আমরা লাইট ক্যামেরা অ্যাকশন, হ্যাঁ, এভাবে কিন্তু একটা লোককে আসলে রেডি করি কাস্টমার সার্ভিস যখন দেয়। হ্যাঁ, কারণ কাস্টমার সার্ভিসটা হচ্ছে আপনার মন যতই খারাপ থাকুক বা যা কিছুই থাকুক না কেন, আপনি এই লাইট ক্যামেরা অ্যাকশন মানে হচ্ছে কিন্তু আপনি আপনার কাস্টমারের সামনে আর ইউ রেডি টু সার্ভ, ঠিক আছে। তো তখন যখন এই প্রোগ্রামটা আমরা করি, আমরা কিন্তু এনভায়রনমেন্টটা এমন করে তৈরি করেছিলাম যে তাদেরকে প্রথমে একটু কনফিউজড করে দিয়েছিলাম যে লাইট ক্যামেরা অ্যাকশন মানে তো ডিরেক্টর, ইটস এ মুভি ডিরেক্টর। আমরা কিন্তু অ্যালাইন করেছি ইউর রোল ইজ অলসো লাইক এ মুভি ডিরেক্টর, ঠিক আছে। সেখানে মুভির অ্যাক্টর কারা? আপনার সেলসম্যান যারা, ঠিক আছে। আপনি কিন্তু ওইখানে একজন ডিরেক্টর হিসেবে কাজ করছেন, যে সেট করছেন কে কোন পার্টে দাঁড়াবে, লাইক মুভিতে যেটা হয় যে কে কোন পার্টে দাঁড়াবে, আর এখানে হচ্ছে আমার কে কোন প্রোডাক্ট সেল করবে। এবং এখানে ডিরেক্টর যেমন ঠিক করে আমি কাকে দিয়ে কোন কাজটা করাবো, তাই না, কে আমার এই রোলে কাজ করবে, কে আমার ওই রোলে অভিনয় করবে, তাই না। তেমনি কিন্তু আউটলেট ম্যানেজারের কাজটা হচ্ছে রোলটাকে ডিফাইন করা, আমি কাকে দিয়ে আমার পশ প্রোডাক্ট সেল করাবো, কাকে দিয়ে আমার মানে লো প্রাইসের প্রোডাক্ট সেল করাবো। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে তাদেরকে ট্রেন করেছি, স্টোর আউটলেট ম্যানেজার যারা আছে তাদেরকে ট্রেন করেছি। কারণ হচ্ছে আপনি এটা বুঝেন যে একত্রে প্রায় 1500-1600 লোককে ম্যানেজ করা, এইটা পসিবল কিন্তু অ্যাকচুয়ালি ডিরেক্টলি সম্ভব না। সো আমরা কিন্তু ট্রেনার, হ্যাঁ, ওনাদেরকে ওই ওই রোলটাতে এবং ওনাদেরকে একটা ফিলিংস দেওয়ার চেষ্টা করেছে যে ইউ আর দ্য ডিরেক্টর, ওকে। সো এটা একটা ছিল। আরেকটা জিনিস আমরা করেছিলাম কম্পিটেন্সি গ্যাপ অ্যানালাইসিসের জন্য। আমরা ফার্স্ট একটা কম্পিটেন্সি 5 কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক আমরা বলি, 5টা ব্রড প্যারামিটারে কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক করেছিলাম। এই কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক করার একটা বড় কারণ হচ্ছে আমরা সেলস হাইপো খুঁজে বের করেছিলাম, এবং সেলস হাইপো থেকে সেলস হাইপো ফ্লোরেই থাকবে, আর যারা ম্যানেজারিয়াল ক্যাপাসিটি আছে ম্যানেজারিয়াল হাইপোরা আস্তে আস্তে স্টোর ম্যানেজার হবে। তো ওই স্টোর ম্যানেজার ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য ওয়ান অফ দ্য পার্ট ছিল কম্পিটেন্সি অ্যানালাইসিস করা, হ্যাঁ, যাদেরকে আমরা হচ্ছে ডেটাবেস থেকে নাম্বারগুলো কালেক্ট করতাম, করে এদেরকে অ্যাসেসমেন্ট সেন্টারের থ্রুতে যেতে হতো। সেখানে তাকে পার্টিকুলারলি 5টা অ্যাসেসমেন্টের উপরে তাদেরকে রোল প্লে সহ বিভিন্ন এক্সামের ভিতর দিয়ে মানে তাদের যেতে হতো, এবং সেখান থেকে তারা যারা মানে সিলেক্টেড হতো তাদেরকে চলে যেতে হতো ডেভেলপমেন্ট সেন্টার, এবং ডেভেলপমেন্ট সেন্টারটা হচ্ছে তাদেরকে লার্নিং এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল যে আমি 25 জন যদি নেই, 25 জনের কিন্তু এক একজন এক একটা কম্পিটেন্সিতে গ্যাপ আছে। সো প্রত্যেকের জন্য কিন্তু মানে লার্নিং প্রোগ্রামগুলো সেম না। সো ইটস এ টেইলর মেড প্রোগ্রাম। কার জন্য কোন প্রোগ্রাম হবে, ঠিক আছে, সেটা হচ্ছে লার্নিং এ যারা এখানে কাজ করে, লার্নিং এন্ড ডেভেলপমেন্ট, তারা ডিসাইড করে যে কম্পিটেন্সি কোন গ্যাপের সাথে কাকে কোন ট্রেনিং মানে লার্নিং প্রোগ্রামটা দিবে। সো সেজন্য কিন্তু আমাদের একটা জিনিস যেটা হয়, আমাদের কিন্তু লোকজন ইনহাউস থেকে ডেভেলপ হয়। আমাদের কিন্তু কখনো আপনি দেখবেন যে আমরা মানে বাইরে থেকে আউটলেট ম্যানেজার আমরা কিন্তু রিক্রুট করি না, আমরা এদেরকে একদম ইনহাউস লেভেল থেকে গ্রুম আপ করে নিয়ে আসি টপ লেভেলে। এবং আমরা যখন রিক্রুট করি, সেলসে যখন রিক্রুট করি, তখন কিন্তু একদম ফ্রেশ যারা মাত্র ইন্টার পাস করা কাজ করতে চায়, একদম কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আমরা রিক্রুট করি। কেন ওয়াক ইন ইন্টারভিউ? আমরা কিন্তু ফার্স্টে তার অন্যান্য যে ক্রাইটেরিয়া গুলো আছে সেই জিনিসগুলো আগে দেখি, তারপরে হচ্ছে তাকে একটা প্রসেসের ভিতর দিয়ে রিক্রুটমেন্টে যেতে হয়। বাহ, বলতেই হবে যে আসলে প্রত্যেকটা, যেমন ম্যাডাম যে কথাটা বলছিলেন যে শুরু থেকে একটু একটু করে এগিয়ে এগিয়ে তারপরে আসলে বড় পজিশন গুলো হোল্ড করতে পারে তারা। এই এইটাই কিন্তু আসলে চায় মানুষ, যে অন্য জায়গা থেকে হুট করে একজনকে নিয়ে এসে যখন কারোর সামনে বসিয়ে দেওয়া হয়, আর আমাদের মধ্য থেকেই যখন আবার এসে আমার পাশের বসা মানুষটাই আবার আমাকে ডিরেক্ট করছে, এই বিষয়গুলোর মধ্যে কিন্তু একটা ভিন্ন
ভিন্ন রকমের আন্তরিকতা কাজ করে। সো শুনেই ভালো লাগছিল যে আসলে কাজের সত্যিকার অর্থে যদি পরিশ্রমের ফলটা পেতে পারে মানুষ, তাহলে আসলে পরিশ্রমী হয়ে উঠতেও তাদের কোথাও বাধা থাকে না। আমি আবারও টপিকের দিকে আসবো। এমদাদ স্যার, আপনি অনুমতি দিলে আমি আমার দর্শকদের সাথে, শ্রোতাদের সাথে আরো কিছু কথা আছে একটুখানি বলে তারপরে আবার আপনার কাছে আসছি। তো যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের জন্য বলতে চাই, আমরা যে কথাগুলো শুনছি সেটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ, এবং সেই সাথে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেকে সুস্থ রাখা, নিজের সুস্থতা নিয়ে চিন্তা করা, এবং সুস্থতার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এই পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে প্রশান্তি দেয়, করোনাকালীন এই সময়ে তা আরো বেশি জরুরি। আর এই ক্ষেত্রে আপনাকে নিশ্চিন্ত রাখতে দেশের শীর্ষস্থানীয় ক্লিনিং ও ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট, জেনিটোরিয়াল সার্ভিস ও পরিবেশগত যত্নে কাজ করে যাচ্ছে এমবিএম মুন্সি বাংলাদেশ লিমিটেডের সম্মুখ যোদ্ধারা। আপনার প্রয়োজনে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ। ধন্যবাদ স্যার, আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আবারও কথায় ফিরতে পারি, থ্যাংক ইউ যদিও সুমি। আমাদের সময় কিন্তু আমি একেবারে শেষের দিকে আমাদের স্যার। সময় আর হাতে 4 মিনিট, তারপর আমি একটু জয়ের সাথে কথা যেটা বলছিলাম, যে জয় যেটা জি বলছিল ডাটা ডাটা নিয়ে কাজ করা, বিগ জি বিগ ডাটা এবং হলো টেকনোলজি। আসলে হাসানের হুম। কথাটা বা জয়ের কথার মধ্যে আমি ফিরে পেয়েছি। স্কিল ইনভেন্টরি নিয়ে কাজ করা, আসলে এটা কোনো ওয়ে নাই আমরা যদি প্রোডাক্টিভিটি ডিটেলে ইমপ্রুভমেন্ট করতে খুবই চাই। প্রয়োজন, হ্যাঁ, এবং আমরা একটা আসলে ইনভেন্টরি রাখা লাগে। ইটস আপনি ভেরি জানেন ইম্পর্টেন্ট। একটা ইনভেন্টরি কিন্তু রাখা লাগে, কারণ আমার স্টোর ওপেন হচ্ছে, কন্টিনিউয়াস স্টোর ওপেন হচ্ছে। রাইট রাইট এবং কম্পিটেন্সি গ্যাপ নিয়ে কাজ করেছে, যেখানে ফ্লোর লিডার নিয়ে কাজ করে, যেখানে মোটিভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা খুবই জানি আসলে ইম্পর্টেন্ট। উইদাউট মোটিভেশনে কিন্তু আমরা যত কিছুই করি, যদি একটা মোটিভেশন না তৈরি করতে পারি, তাহলে আমরা কিন্তু প্রপার আমরা আউটপুট বা প্রোডাক্টিভিটি পাই না। সেখানে আমি জয়ের সাথে যখন বলছিল যে ফ্লোর লিডার, আসলে আমরা যখন লোটোতে কাজ করেছিলাম, আমরাও সেম একটা মডিউলে চাচ্ছিলাম 3 মাস, 3 মাসের মডিউল, একটা অ্যাসপিরেশন প্রোগ্রাম, একেবারে সেলসম্যান থেকে অ্যাসিস্ট্যান্ট সেলস স্টোর ম্যানেজার, তারপর আউটলেট ইনচার্জ হচ্ছিল। তো এই মডেল কম্পিটেন্সি স্টেপ বাই স্টেপ আমরা জি বাড়াচ্ছিলাম এটাকে। আবার সেম প্রোগ্রামটা আমরা বাটাতেও আসলে করছি। বাটা ইট ওয়াজ এ গ্লোবাল প্রোগ্রাম, যে স্টেপ আপ কোর্স, দ্যাট স্টেপ মিনস আপ। আ সেলসম্যান হুম। উইল গো টু দ্য টপ ম্যানেজারের লেভেল, এবং ম্যানেজার। ম্যানেজার শুধু তাই না, ম্যানেজার থেকে একজন এরিয়া ম্যানেজার। এমনও হুম হুম হয়েছে অনেক এরিয়া ম্যানেজার লোটো এবং বাটাতে আমাদের ক্রিয়েট হয়েছে একজন সেলসম্যান থেকে, এবং দে এক্স্যাক্টলি। বিকেম দ্য বেস্ট এরিয়া ম্যানেজার, সেটা তারা হয়েছে। আসলে এটা এভাবেই করতে পারলে কিন্তু সবচেয়ে ভালো, এবং ইনসাইড থেকে ডেভেলপ করতে হয়। কিন্তু যে জিনিসটা গ্যাপ আমরা দেখেছি, যে প্রপার ইন্সপাইরেশন, যে আমি ওই পজিশনে যেতে চাই, ওই যাওয়ার জন্য আমার যে সময় এবং ধৈর্য যেটা দরকার এবং আমাকে ডেভেলপ করার দরকার, সেটা আমার অনেক সময় আমরা চ্যালেঞ্জ ফেস করে, যে এমপ্লয়ার সেটা করতে চায় না, কারণ তারা পজিশনে যেতে চায় কিন্তু ডেভেলপমেন্টটা নিতে চায় না। এটা আমরা একটা চ্যালেঞ্জ, বড় ধরনের চ্যালেঞ্জ ফেস করি। তো আমাদেরকে মনে হয় এখানে একটা মোটিভেশনে কাজ করার দরকার আছে। আমি একটু যদি শেষের মুহূর্তে আহ হাসানের কাছে চলে যাই। তো হাসান, আপনি যখন স্কিল গ্যাপটা পাচ্ছেন, যেটা আপনি কাজ করেছেন সিরামিকের সাথে, ওয়ার্কারদের সাথে কাজ করেছেন, এখন আবার কাজ করছেন কমিউনিটির সাথে, তো আমরা যখন স্কিল গ্যাপে বের করে যখন ওদেরকে ট্রেনিং এ ডাকি, এটা সেলস ফোর্স হতে পারে, এটা প্রোডাকশনে যারা ম্যানুফ্যাকচারিং কাজ করে তাদেরকে, এদেরকে কিন্তু ট্রেনিং এ পাওয়াটা টাফ হয়ে যায়। এটা তো আমি অন জব ট্রেনিং এ যাই, আবার অফ জব ট্রেনিং এ করি, অফ জব ট্রেনিং এ পাওয়া টাফ হয়। এই জায়গাটা আপনি কিভাবে আসলে চ্যালেঞ্জটা ফেস মানে মিটিগেশনটা করেন? সিরামিক ইন্ডাস্ট্রিকে যদি আমরা এক্সাম্পল হিসেবে বলি, আমাদের কিন্তু এই জায়গাটাতে চ্যালেঞ্জ আর অনেক বেশি ছিল, কারণ 24/7 ফ্যাক্টরি ছিল, ইন্টু 365, দ্যাট মিনস ইভেন মেজর হলিডেজ, ঈদ হলিডেজ, এই দিনগুলোতেও কিন্তু আমাদের ফ্যাক্টরি চালু রাখতে হয়েছিল। সো আমরা যেটা করতাম, আহ, আপনার মানে জেনারেল ডিউটির পরে আমরা 1 ঘন্টা সময় রেখে দিতাম, লাইক 2টা থেকে 6টা, এটা যদি হচ্ছে তার জেনারেল ডিউটি টাইম, দেন আমরা 2টা থেকে 3টা এই সময়টাকে আমরা ট্রেনিং এর জন্য রাখতাম। বাট এর জন্য আমাদের রিওয়ার্ড ছিল, তার আপনার ফাইন্যান্সিয়াল বেনিফিট ছিল, তাকে আমরা অন্যভাবে মোটিভেট করতাম। সো যার ফলে যেটা হতো, আমাদের প্রোডাক্টিভিটি কিন্তু প্রোডাকশন হ্যাম্পার হতো না। আর লাইন ম্যানেজারের অথবা হচ্ছে আপনার ডিপার্টমেন্ট ম্যানেজারের ওই পিপলটাকে স্পেয়ার করার জন্য প্রবলেম হতো না। এইটা একটা ইয়ে ছিল। আরেকটা জিনিস হচ্ছে আপনার আপনি দেখেন, আমাদের, আমি একটা কথা সবসময় বলি, যে ইভেন বিং এইচআর ম্যানেজার উইল হ্যাভ টু বি এ সেলসম্যান। আপনি ট্রেনিং দিতে চাচ্ছেন কোন একটা ডিপার্টমেন্টের কাউকে, সো উনি তার পিপলকে স্পেয়ার করবে না, কেন করবে না? আমাকে কিন্তু সেল ওভাবে করতে হবে যেন উনি এটার বেনিফিটটাকে বুঝতে পারে।
উনি হয়তো 30 মিনিটস অথবা 1 আওয়ার ইনভেস্ট করছে, কিন্তু তাকে যদি আমি আগেই বেনিফিটটা দেখিয়ে দিতে পারি যে এই 30 মিনিটস তাকে কিন্তু 100 আওয়ার্স এর বেনিফিট দেবে, সে কিন্তু এটাতে আপনার তাকে স্পেয়ার করার ব্যাপারে খুব বেশি মানে ডিনাই করবে এরকম সিচুয়েশন হওয়ার কথা না। আসলে আমাদের এইচআর এর ভিতরে কিন্তু ওই সেলসম্যানশিপটাকে গ্রো করিয়ে নিতে হবে এবং অ্যাপ্রোচ গুলো ওভাবে করতে হবে যেন উনি কোনোভাবে না করতে পারেন। রাইট, থ্যাংক ইউ একেবারে আমাদের একদম টু দা পয়েন্টে হাসান কথাটা বলেছে। আসলে আমাদেরকে যেটা এইচআর থেকে আমাদের একজন সেলসম্যান, যেহেতু আমাদের ইন্টারনাল কাস্টমার হলো আমাদের আদার্স ডিপার্টমেন্ট, আমাদের ম্যান পাওয়ার গুলো, আমরা যদি বলতে পারি যে এই ট্রেনিং এর ফলে এতটুকু বিজনেসের বৃদ্ধি পাবে অথবা এতটুকু ইমপ্রুভমেন্ট হবে অথবা এই প্রসেস ডেভেলপ হবে, তাহলে কিন্তু অনায়াসেই কিন্তু প্রত্যেকে আমাদেরকে স্পেয়ার করতে, তাদের ম্যান পাওয়ার গুলো স্পেয়ার করতে চাইবে। থ্যাংক ইউ হাসান। আমি আপনাকে যেহেতু আমাদের একেবারে আমরা সবসময় আমরা একটু শুধু জয়ের কাছে চলে যাব। জয়া, আপনি যদি এক কথায় আজকে যারা দর্শকরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চান যে আসলে প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট নিয়ে আসলে আমাদের কি কি পয়েন্টগুলো আসলেই টাচ করা উচিত, যদিও আপনি বলেছেন, কথা আপনার থেকে শুনতে যাচ্ছি। আচ্ছা, যদি এক কথায় বলতে হয়, আসলে এক কথায় এটা বলা সম্ভব না। আমি স্টেপস গুলা যদি বলি তাহলে হচ্ছে প্রথমেই শুরু হবে অ্যাকচুয়ালি যেটা বললাম, রোল ক্ল্যারিটি। ঠিক আছে, রোলটা মানে ক্লিয়ার কিনা, যে রোলটাতে কাজ করছে, অ্যাকাউন্টেবিলিটির জায়গাটাতে অ্যাকাউন্টেবিলিটি মেনশন করা আছে কিনা, কেপিআই গুলা, কেপিআই এন্ড কেআরএ এই জিনিসগুলা টোটালি মেজারেবল এবং অ্যাচিভেবল কিনা, এবং তারপরে হচ্ছে কম্পিটেন্সি গ্যাপ অ্যানালাইসিস করা, কম্পিটেন্সি গ্যাপ অনুযায়ী লার্নিং এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো করা, এবং এন্ড অফ দ্য ডে আমি একটা শব্দই বারবার বলবো, ফলো আপ, ফলো আপ, ফলো আপ, কন্টিনিউয়াস ফলো আপ। এবং আরেকটা কোয়েশ্চেনের উত্তর আমি দিয়ে রাখি, যেটা আপনি বলছিলেন যে অ্যাসপিরেশনটা থাকে না, ক্যারিয়ার অ্যাসপিরেশনটা। সো মানুষ কিন্তু ক্যারিয়ার অ্যাসপিরেশন হারিয়ে ফেলে, এবং এইটার জন্য কিন্তু কন্টিনিউয়াস কানেক্টিভিটি থাকা লাগে। আপনার আমার যে টিম অফ পিপল কাজ করছে, হ্যাঁ, অ্যাসপিরেশন হারিয়ে ফেলাটা কিন্তু জাস্ট লাইক আমি একটু ডাউন ফিল করেছি সেদিন, কিন্তু আমি আমার কনফিডেন্সটা হারিয়ে ফেলি। কিন্তু কন্টিনিউয়াস তাকে ইয়েস আই ক্যান ডু দ্যাট, হ্যাঁ, এই যে তাকে এনকারেজ করা, একটা লোক যদি কন্টিনিউয়াসলি অ্যাপ্রিসিয়েশনের ভিতরে থাকে, সে কিন্তু কখনোই তার অ্যাসপিরেশন হারায় না। সো অর্গানাইজেশনাল কালচারের ভিতরে অ্যাপ্রিসিয়েশন কালচার, থ্যাংক ইউ বলার অভ্যাসটা, হ্যাঁ, কর্পোরেট লিডারদের থেকে আসবে। যদি একটা অর্গানাইজেশন অ্যাপ্রিসিয়েশন কালচার তৈরি করতে পারে, সেখান থেকে অ্যাসপিরেশন নিজ থেকেই আসবে। থ্যাংক ইউ জয়া, থ্যাংক ইউ হাসান। আমি আরেকবারও আপনাদের দুইজনকে ধন্যবাদ দিচ্ছি আমাদের মুন্সি এইচআর সলিউশনস এর পক্ষ এবং হলো কালার্স এফএম রেডিওর পক্ষ থেকে। আমার সাথে সুমি এবং আনিস দুইজনকে আমি ধন্যবাদ দিচ্ছি আবারও এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমি আমার সাথে যারা দেখছিলেন ফেসবুক এবং হলো আমার ইউটিউবে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সুমি। অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে এরকম দারুণ সকল সেশনে থাকার এবং অনেক কিছু শেখার সৌভাগ্য আমাদের হয়েছে, এবং সেই সুযোগটা করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং মুন্সি এইচএস সলিউশনসকেও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাই হাসান স্যার এবং জয়া ম্যাম, আপনাদেরকে আপনাদের ব্যস্ত সময়ের মধ্য থেকেও আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য ভীষণ রকমের আনন্দিত আমরা এবং কৃতজ্ঞ। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, এইটুকুই প্রত্যাশা। যারা যারা দর্শক আমাদের সাথে ছিলেন, আপনারা তো জানেনই যে প্রতি রবিবার এবং বুধবার আপনাদের সামনে আমরা হাজির হয়ে যাই এবং আমাদের সাথে অতিথিদেরকে সঙ্গে নিয়ে হাজির হয়ে যাই। তাই আগামী সপ্তাহেও আগামী দিনগুলোতেও আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশাটুকু করি, এবং যে যেখানেই আছেন সাবধানে থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন যার যার জায়গা থেকে, এটাই হচ্ছে প্রত্যাশার জায়গা। আর জীবনকে সহজ করে ভাবার বা ভাবতে শেখা, এবং সেই সাথে আপনাদের জীবনকে সহজ করার জন্য অনেক অনেক সুযোগ রয়েছে চারপাশে। যেমন 2015 সাল থেকে বিপিও, রিক্রুটমেন্ট, ফরেন সেকেন্ডম্যান, পেরোল, আউটসোর্সিং ও থার্ড পার্টি ম্যান পাওয়ার আউটসোর্সিং সার্ভিসগুলো খুব সহজেই পাচ্ছেন মুন্সি এইচআর সলিউশনস লিমিটেডের কাছ থেকে। Our vision to provide world-class workforce solutions to local and multinational organizations. মুন্সি এইচআর সলিউশনস লিমিটেড, a concern of মুন্সি। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।